আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি স্যার। মাহমুদুর রাশাদ, আপনি কি জব করেন নাকি ফুল টাইম স্টুডেন্ট? স্যার জব করি স্যার। কোথায় কোথায় কাজ করেন? মেঘনা গ্রুপে। ও গুড, মেঘনা গ্রুপ তো অনেক বড় গ্রুপ। কোন সেকশন, কোন ডিভিশনে আছেন আপনি? অ্যাকাউন্টসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগে এই ক্লাসগুলো? রিলেট করতে পারেন আপনার কাজের সঙ্গে? ক্লাসগুলোর সম্পর্ক খুঁজে পান? এটা স্যার কস্টিং রিলেটেড, তো আমি স্যার কস্টিং এ তো নেই, কস্টিং হয়তো থাকলে আমি রিলেট করতে পারতাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি অ্যাকাউন্টস, পিওর অ্যাকাউন্টস আছেন। ওকে, যাক, আপনার সঙ্গে আসলে অনলাইনে বেশি পরিচিত হওয়ার সুযোগ নাই, ফেস টু ফেস কিছু দেখা হয় না। কখনো হয়তো বা সামনাসামনি দেখা হলেও হতে পারে, যেটা আল্লাহ। জি ইনশাআল্লাহ স্যার। তো যাই হোক, আমাদের স্টুডেন্টরা জয়েন করতেছে, অনেকে জয়েন করতেছে, আরো অনেকে দেখতে পাচ্ছি জয়েন করতেছে। কি চিটাং থেকে? আমি চিটাগাং থাকি। হ্যাঁ। চিটাং কোথায়? আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা থেকে। আর আমাদের অফিসে আছে আগ্রাবাদ আবাসিক এলাকা। আমি স্যার বেসিক্যালি চিটাং এ ছিলাম, আমার জন্ম চিটাং এ, বড় হওয়া চিটাং। আচ্ছা বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু রেসপন্স করবেন, কেমন? সবাইকে আগে মিউট করে দিই। স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলেন। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা বলেন। আমি একটা বইতে শেয়ার করছি স্ক্রিনটা। হ্যালো, দেখতেছি স্যার। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? সবাই কয়েকজন রেসপন্স করেন তো, ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? শোনা যায় স্যার। স্যার দেখতে পাচ্ছি স্যার। ফাইন, থ্যাংক ইউ। তো আমরা তো লাস্ট ক্লাস পর্যন্ত যেটা করলাম, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস হয়ে গেছে আমাদের, শিখে ফেললাম। আর প্রথম দিকে তো আমরা কস্টিং এর মেথড অফ কস্টিংস কিভাবে হতে পারে সেটা জানছি, এরপর ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করছি। আজকে খুব ইন্টারেস্টিং পার্ট, বাজেটিং। হ্যাঁ, বাজেটিং কিন্তু আমাদের মোরলে সবারই প্র্যাকটিক্যালি লাগবে, এবং বাজেটিং কিভাবে করতে হয়, কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে বাজেটিং করার সময়, ভেরি সিম্পল। এগুলা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু ফ্রেমওয়ার্কটা তো জানা দরকার আছে। সো আজকে আমাদের চ্যাপ্টার তাই বাজেটিং ফ্রেমওয়ার্ক, মানে বাজেটিং করার সময় আমাদের ফ্রেমওয়ার্কটা কি। তো শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চ্যাপ্টার 9, দ্য বাজেটিং ফ্রেমওয়ার্ক। আমাদের চ্যাপ্টার লার্নিং অবজেক্টিভস, কি উদ্দেশ্যে চ্যাপ্টারটা লার্ন করব। একটা হচ্ছে যে এক্সপ্লেইন দ্য পারপাসেস অফ ফোরকাস্ট, প্ল্যানস এন্ড বাজেটস। পারপাসেস, কি কারণে আমরা বাজেট করব, ফোরকাস্ট কেন করব, প্ল্যান কেন করব। তারপরে আরেকটা হচ্ছে প্রিপেয়ার ফোরকাস্ট ফর ফাইন্যান্সিয়াল রেজাল্টস আর প্রিপেয়ার বাজেটস বেসড অন ফোরকাস্ট। আর এখানে কম্পোনেন্ট গুলো যেগুলো আছে, সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো না? শুনতে পাচ্ছি। কম্পোনেন্টস গুলো হচ্ছে এক্সপ্লেইন why organizations prepare forecasts and plans, কেন অর্গানাইজেশন গুলো ফোরকাস্টটা করবে এবং প্ল্যানটা কেন করবে, এক্সপ্লেইন করো সেটা। and explain the purpose of budgets,
including planning, communication, coordination, motivation, authorization, control and evaluation, and how these may conflict. তাহলে এই পারপাস কি পারপাসে আমরা প্ল্যানিংটা করব, বাজেটিং করব, হ্যাঁ, সেগুলো বিষয়গুলো আসবে। আর আসবে ক্যালকুলেট প্রজেক্টেড revenues and costs. Calculate projected revenues and costs based on product service volumes. Based on product অথবা সার্ভিসের ভলিউমের উপর নির্ভর করে আমি রেভিনিউ এবং কস্টটাকে ক্যালকুলেট করব, প্রজেক্ট করব, এন্ড প্রাইসিং স্ট্র্যাটেজিস নিব, এন্ড কস্ট স্ট্রাকচারগুলো দেখব। আর বিষয় কি আছে এখানে? প্রিপেয়ার এ বাজেট ফর এনি অ্যাকাউন্ট ইন দ্য মাস্টার বাজেট বেসড অন projections, forecasts and managerial targets. তাহলে সেখানে আসছে কি আমাদের একটা মাস্টার বাজেটের বিষয়টা আসছে, সেটাও আমরা দেখব। আরটা হচ্ছে অ্যাপ্লাই অল্টারনেটিভ অ্যাপ্রোচেস টু বাজেটিং। বাজেটিং করার কোনো অল্টারনেটিভ কোনো অ্যাপ্রোচ আছে, সেগুলো আমরা জানব। এই চারটা বিষয় মূলত। লেটস সি চ্যাপ্টার ওভারভিউ ডায়াগ্রাম কি, এই চ্যাপ্টারে কি আছে, আমরা কিভাবে এই চ্যাপ্টার আগাবো। Purposes of budgeting, তারপরে দেখব যে the budgeting framework, budgeting framework এর মধ্যে আছে functional budgets and master budgets একদিকে, আর দিকে হচ্ছে alternative approaches to budgeting। তাহলে এইটা মূল বিষয় আমাদের এখানে। বেসিক্যালি যেটা আমাদের শিখতে হবে functional budget and master budgets, এটা এখানে আমাদের শেখার বিষয় আছে, অঙ্কগুলো এখান থেকে আসবে বেশি বেশি। আর অল্টারনেটিভ অ্যাপ্রোচে বাজেট এগুলো একটা, এই কনসেপ্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। অল্টারনেটিভ কি ওয়েতে আমরা কি কি অ্যাপ্রোচে বাজেটিং করতে পারি। আচ্ছা, এখন আমাকে আপনারা বলেন তো, আপনি সাধারণত আপনারা কি বুঝেন, বাজেট বলতে কি বুঝেন? এনিওয়ান প্লিজ বলেন। বাজেট, হোয়াট ইজ বাজেট? সাধারণভাবে কি বুঝি আমরা? প্ল্যানিং ইয়ার্স। হ্যাঁ বলেন। প্ল্যানিং ইয়ার একটা, যে আমার 7 বছরের খরচ বা আমার আয়টা একটু আয় হবে, আয়ের সাথে কিভাবে খরচ হবে সারা বছরের প্ল্যানিং। গুড, আপনি সারা বছর বললেন, এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট। তো আমরা বাজেটটা সাধারণত 1 বছরের জন্য করে থাকি, এবং আমাদের প্রত্যেকটা আমরা যারা কস্ট অ্যাকাউন্টেন্ট হবো বা সিএফও, আমরা যারা আছি সিএফও করবো, সিএফও হবো, আমাদের কিন্তু বাজেটিং সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে। বাজেটিং কিভাবে করতে হয়, কিভাবে আমরা আগাতে পারি বাজেটিং করার। তো দেখেন এখানে বাজেট সম্বন্ধে 3টা লাইন আসছে। এই 3টা লাইনের ভিতরে কিন্তু পুরো বাজেটের বিষয়টা একদম রিলেট করে দিচ্ছে। একটা ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট, আমি পড়ি, শুনেন। কোয়ান্টিটেটিভ অর ফাইন্যান্সিয়াল প্ল্যান রিলেটিং টু দ্য ফিউচার। বাজেট কি জিনিস? কোয়ান্টিটেটিভ অর ফাইন্যান্সিয়াল প্ল্যান রিলেটিং টু দ্য ফিউচার। ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান বা কোয়ান্টিটেটিভ প্ল্যান, কোয়ান্টিটি অনুযায়ী কত হইতে পারে, ফাইন্যান্সিয়াল হিসেবে কত হইতে পারে, এই দুটো মিলে প্ল্যান করাটা হচ্ছে আমার ফিউচারের জন্য যেটা করবো সেটা হচ্ছে আমার বাজেট। ইট ক্যান বি ফর দ্য কোম্পানি অ্যাজ এ হোল, কোম্পানির জন্য, পুরো কোম্পানির জন্য এটা হইতে পারে, অর ফর ডিপার্টমেন্টস অর ফাংশনস, অথবা কোনো ডিপার্টমেন্টের জন্য অথবা কোনো ফাংশনের জন্য। ডিপার্টমেন্ট মানে সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, পারচেজিং ডিপার্টমেন্ট, লজিস্টিক্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তাহলে ফর ডিপার্টমেন্ট অ্যাজ এ হোল অর ফাংশনস অর প্রোডাক্টস, ওই ডিপার্টমেন্টের মধ্যে আরো ছোটখাটো ফাংশন থাকতে পারে কিছু, সেই ফাংশনের জন্য হতে পারে ছোটখাটো, অথবা আরো ছোটখাটো প্রোডাক্টের জন্য হতে পারে। আমরা অনেকগুলো প্রোডাক্টের জন্য বাজেট করলাম, এটা হতে পারে। এছাড়া ফর রিসোর্সেস সাচেস, এছাড়া আমার যে রিসোর্স গুলো আমার বিজনেসের মধ্যে লাগে, যেমন ক্যাশ, ম্যাটেরিয়ালস, লেবার এটসেট্রা, এগুলো হচ্ছে আমাদের রিসোর্সেস এটসেট্রা। ইট ইজ ইউজুয়ালি ফর 1 year or less। তো দেখেন এই 3টা লাইনের ভিতরে পুরো বাজেটের কনসেপ্টটা দিয়ে দিচ্ছে। আবার পড়ি, a quantitative or financial plan relating to the future. It can be for the company as a whole, or for departments, or functions, or products, or for resources such as cash, materials, labor, etc. It is usually for 1 year or less. সাধারণত 1 বছরের জন্য করি বা তার কিছু কমার জন্য হতে পারে, কোয়ার্টারলি হতে পারে। হ্যাঁ, সাধারণত 1 বছর, কোয়ার্টারলি হতে পারে, 6 monthly, বাই মান্থ, 6 monthly হতে পারে, মান্থলি হতে পারে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। তাহলে এটা বাজেটের আমার সংজ্ঞা। পারপাস অফ বাজেটিং, আমরা
কি কারণে বাজেটটা করবো, দিস ইজ রিয়েলি ভাইটাল। আচ্ছা, আমরা যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করছি, কস্ট অ্যাকাউন্টিং মেথড শিখছি আগে চ্যাপ্টারগুলোতে, ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের মধ্যে আমরা একটা শব্দ বারে বারে পেয়েছি যে বাজেটেড বা প্ল্যান্ড বা এস্টিমেটেড বা স্ট্যান্ডার্ড, পাইছি না? তাহলে এই যে বাজেটটা, ওখানে আমরা বাজেটের কথা নিয়ে, বাজেটের বিষয়গুলো নিয়ে আমরা বিষয়গুলো আমরা শিখে আসছি। তাহলে এই বাজেটটা কিভাবে করবো আসলে, ওইটার হচ্ছে কি আমার আজকে আমাদের জানতে হবে যে বাজেটটা যে আমি স্ট্যান্ডার্ড রেডি করবো, স্ট্যান্ডার্ডটা রেডি করার সময় যে বাজেটটা বা বাজেটের বা স্ট্যান্ডার্ড যেটা করবো সেটাকে আমি কিভাবে করবো। আচ্ছা, সেজন্যই তো আমাদের এই চ্যাপ্টারে শেখানো। আর পারপাসটা কি? পারপাসটা আমরা আগে দেখেছি ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করছি আমরা। তাহলে আমাদের ভ্যারিয়েন্স অ্যানালাইসিস বা বাজেট একটা প্ল্যানিং, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করতে গিয়ে আমরা ত্রুটি বৈচিত্র্যগুলো বের করছি, বের করার পরে ওটা আবার ঠিকঠাক করছি, আমরা রেক্টিফিকেশনের জন্য আমরা প্রপোজ করছি, এই বিষয়গুলো আমরা জেনে আসছি। তাই আসলে পারপাস অফ বাজেট একই রকম, যে there are several different purposes. একটা হচ্ছে প্ল্যানিং, আমার প্ল্যানটা বছরের শুরুতে আমি একটা প্ল্যান করতে হবে, আমার ওই প্ল্যানটাই হবে বাজেট। সুতরাং প্ল্যানিং এর মধ্যে আমার একটা অনেক বাজেট করতে গিয়ে আমার প্ল্যানিংটা চলে আসবে অটোমেটিক্যালি। কন্ট্রোল এন্ড ইভ্যালুয়েশন, যখন প্ল্যানিং করবো তখনই তো কন্ট্রোলটা এবং ইভ্যালুয়েশনটা করতে পারবো। প্ল্যান থাকলে তো আমি ইভ্যালুয়েশন করতে পারবো, কন্ট্রোলটা করতে পারবো বাস্তবায়ন করার সময়, ইমপ্লিমেন্ট করার সময়। তারপরে কোঅর্ডিনেশন, যখন বাজেট করবো তখন কোঅর্ডিনেশন হবে আমাদের মধ্যে, বিভিন্ন ডিপার্টমেন্টাল ম্যানেজারের মধ্যে কোঅর্ডিনেশন হয়। একই রকম ভাবে কমিউনিকেশন হয়, হ্যাঁ, একজনের সঙ্গে একজন কমিউনিকেশন হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে মোটিভেশন হয়। ম্যানেজাররা যখন নিজেরা যখন বাজারে যখন ইনভলভ হয় তখন মোটিভেশনাল ফ্যাক্টর গুলো আসে। আচ্ছা, অথরাইজেশন, তখন অথরিটিগুলো ডেলিভারেশনের বিষয়গুলো তখন অটোমেটিক চলে আসে। এই ছোটখাটো ভাবে এখানে দেওয়া আছে যে কেন বাজেটটা আমরা করবো, পারপাস অফ বাজেটিং। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি পারপাস অফ বাজেটিং যদি আমাদের মাথায় থাকে তাহলে বাজেটিং করার সময় আমরা খুব মানে নিখুঁত ভাবে বাজেট করার যে প্রচেষ্টা সেটা আমাদের মনে কিন্তু কাজ করলে সঠিকভাবে আমরা আমাদের কোম্পানিকে আগাতে পারবো। সো প্ল্যানিং নিয়ে বলছে যে বাজেটস কম্পেল প্ল্যানিং, কম্পেল করে প্ল্যানিং করতে আপনাকে, বাজেটস কম্পেল প্ল্যানিং। The budgeting process forces management to look ahead, set targets, anticipate problems, and give the organization purpose and direction. তাহলে আমি যখন বাজেটিং করবো প্ল্যান, তখন আমার প্ল্যান করতে আমার কম্পেলড হবো, বাধ্য হবো প্ল্যানটা করতে, এবং আমি ফিউচারের ফোরকাস্ট করতে পারবো, আমি সামনে দিকে দেখতে পারবো, আমার টার্গেট সেট করতে পারবো, প্রবলেম গুলো আমরা চিন্তা করে আগে থেকে বুঝে রাখতে পারবো। হ্যাঁ, তাহলে করতে হবে, তখন আমাদের কাজ করার সময় সুবিধা হবে। যখন এই প্রবলেম গুলো আসবে আমি তো আগে থেকে অ্যান্টিসিপেট করছি, আমি আগে থেকে মনে রাখছি যে প্রবলেম গুলো হতে পারে। সুতরাং বাজেট করার সময় যখন ওই ব্রেন স্টর্মিং প্রসেসটা যখন আমি পার করবো, তখন যখন কাজে ওই বাধাগুলো আসবে, ওগুলো আমরা তখন আমরা হঠাৎ করে সারপ্রাইজ হয়ে যাবো না, আমরা বরং সেটাকে ফেস করার জন্য আমরা রেডি থাকবো। দিস ইজ দ্য থিং। দেন কন্ট্রোল ইভ্যালুয়েশন, ইনভেস্টিগেশন এন্ড কারেকশন। এটা কি? The budget provides the plan against which actual results can be compared. তখন কি হবে, যখন অ্যাকচুয়াল রেজাল্টস কম্পেয়ার করতে হবে, তখন those results which are out of line with the actual budget can be further investigated and corrected. তাহলে যখন প্ল্যান থাকলে কন্ট্রোল এবং ইভ্যালুয়েশন করতে আমাদের সহজ হবে। দেন কোঅর্ডিনেশন, যেটা বললাম যে আমাদের the budget serves as a vehicle through which the actions of the different parts of an organization can be brought together and reconciled into a common plan. আমাদের লক্ষ্য তো একটাই, হোল দ্য কোম্পানির লক্ষ্য কিন্তু একটাই থাকবে, যে আমার টপে আমি কি চাচ্ছি, লাস্ট এট দ্য এন্ড অফ দ্য মান্থ, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি কি অ্যাচিভ করতে চাই, আমি কি সেলস টার্গেট হতে পারে, কি প্রফিট হতে পারে, কিরকম খরচ হতে পারে, আমাদের কিন্তু মূল লক্ষ্য একই। এখন সবাই বিভিন্ন ডিপার্টমেন্টাল ম্যানেজাররা বিভিন্ন জায়গায় কাজ করতেছে, কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করে এক জায়গায় কিন্তু পিরামিডের মতো একদম টপে আমাদের কিন্তু মূল লক্ষ্যে যেতে পারে, সবাই মিলে টিম ওয়ার্ক করে, সেটার জন্য আমাদের একটা কোঅর্ডিনেশন দরকার। বাজেট প্রসেস যখন সবাই থাকবো তখন কোঅর্ডিনেশনটা অটোমেটিক সৃষ্টি হয়ে যাবে। এই জন্য বলছে যে a sound budgeting system helps to coordinate the different activities of the business and to ensure that they are in a harmony with each other. They are in a harmony with each other মানে কি? তারা রিলেটেড কাজগুলো যে আমরা করবো বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন সেকশনে যে কাজগুলো হবে, দে আর ইন এ হারমোনি, এক জায়গায় ওরা মানে
উইথ ইচ আদার, একটার সঙ্গে একটা রিলেট করতে হবে, এবং এই যে একটার সঙ্গে একটা যে রিলেট করতেছে এই বিষয়টা যখন আমাদের সমস্ত ম্যানেজারদের মাথায় থাকবে, তখন কি হবে, কাজের কোঅর্ডিনেশনটা অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যাবে। সো এগুলো পারপাস অফ বাজেটিং। দেন কমিউনিকেশনটা কি হবে, বাজেট কমিউনিকেট টার্গেটস টু ম্যানেজার্স, ম্যানেজার তখন কমিউনিকেট করে টার্গেটস নিয়ে। থ্রু দ্য বাজেট টপ ম্যানেজমেন্ট কমিউনিকেটস ইটস এক্সপেকটেশনস টু lower level management so that all members of the organization may understand these expectations and coordinate their activities to attain them. সেখানে তাহলে আমার টপ লেভেল থেকে এবং লোয়ার লেভেল পর্যন্ত যত ম্যানেজার আছে সব ম্যানেজারের মধ্যে একটা কমিউনিকেশন তখন বিল্ড আপ হয়ে যায়। যদি আমার বাজেটিং করা থাকে, প্ল্যান করা থাকে, তখন কোঅর্ডিনেশন হয়, একটা জড়িত। দেখেন বাজেটিং করলে আমার প্ল্যান করতে হবে, প্ল্যান করলে আমি কন্ট্রোল ইভ্যালুয়েশন যাব, তখন আমাদের কোঅর্ডিনেশন থাকবে, কমিউনিকেশনটা ভালো হবে। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে মোটিভেশন হবে। বাজেটের যখন ওরা মোটিভেটেড হয়, ম্যানেজার কিভাবে হয়, তারা যখন ইনভলভ হয় বাজেটিং করার সময়, তখন তারা মোটিভেটেড হয়। দ্য বাজেট ক্যান বি ইউজফুল ডিভাইস ফর ইনফ্লুয়েন্সিং ম্যানেজারিয়াল বিহেভিয়ার অ্যান্ড মোটিভেটিং ম্যানেজার্স টু পারফর্ম ইন লাইন উইথ দ্য অর্গানাইজেশন অবজেক্টিভস। অর্গানাইজেশন যে অবজেক্টিভ বা উদ্দেশ্যগুলো আছে, হ্যাঁ, সেই লাইনে কাজ করার জন্য আমাদের যে ম্যানেজারদেরকে মোটিভেট করার জন্য তাদের বিহেভিয়ার অ্যাসপেক্টের মধ্যে প্রচুর একটা অবদান রাখতে পারে যদি বাজেটিং করার প্রসেস তারা যদি ইনভলভ হয়। আরেকটা বিষয় হচ্ছে অথরাইজেশন। বাজেট মে অ্যাক্ট অ্যাজ ফর্মাল অথরাইজেশন টু এ ম্যানেজার ফর এক্সপেন্ডিচার, the hiring of staff and the pursuit of the plans contained in the budget. তাহলে অথরাইজেশনের মধ্যে তারা একটা অথরিটি ফিল করে, হ্যাঁ, তাদের একটা অথরিটি ফিল করে যে তারা যে যাদের যে ম্যানেজাররা যে এক্সপেন্ডিচার যেটা করবে, যেটা খরচ করবে, বিভিন্ন ডিপার্টমেন্টের যে খরচ করবে বা স্টাফদেরকে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিবে, হ্যাঁ, সেটা প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা, বাজেট অনুযায়ী প্ল্যান হচ্ছে কিনা, সেটার জন্য তারা অথরাইজ হবে, অথরিটি ফিল করবে, তারা অথরাইজ ফিল করবে। এই গেল মোটামুটি পারপাস অফ দ্য বাজেটিং। আর বাজেটিং পিরিয়ডটা কি? দ্য বাজেট পিরিয়ড ইজ দ্য টাইম ফর উইচ দ্য বাজেট ইজ প্রিপেয়ার্ড। দিস ইজ টাইপিক্যালি 1 year, সাধারণত 1 বছরের জন্য হয়, which reflects the fact that the financial reports for most organizations cover 1 year periods. আমরা সাধারণত দেখছি যে অ্যাকাউন্টিং এর মধ্যে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টস গুলো করি আমরা সাধারণত 1 বছরের জন্য করি। তাহলে বাজেটিং এ করার সময় আমরা 1 বছরের জন্য করলে আমাদের এটা আমাদের ফোরকাস্টটা, আমাদের রিফ্লেক্সটা ভালো হয়। But a budget can be for any length of time that suits management purposes. আমার ম্যানেজমেন্টের প্রয়োজনে আমি চাইলে বাজেটটাকে কোয়ার্টারলি করতে পারি, মান্থলি করতে পারি, হ্যাঁ, বাই মান্থলিও করতে পারি প্রয়োজন যদি হয় আর কি, তো বা 6 monthly করতে পারি। Each budget period is normally split into control periods known as budget intervals. The budget intervals is normally 3 months or 1 month. তাহলে আমি টোটাল যদি আমার 12 মাসের বাজেট হয়, 1 বছরের বাজেট হয়, আমি আবার কিছু ওখানে কন্ট্রোল পিরিয়ড রাখতে পারি, যেটাকে বলবো যে বাজেট ইন্টারভালস। মানে বাজেটের মধ্যে মাঝে মাঝে আমরা একটা ইন্টারভাল দিব, সেটা 3 মাসের জন্য হতে পারে। মানে পুরো বছরের 12 মাসের বাজেটকে আমি 4 ভাগে ভাগ করলাম কোয়ার্টারলি, 3 মাস পর 3 মাস পর আমি এটাকে ইভ্যালুয়েশন করবো, কন্ট্রোল পারপাসে যাবে, হ্যাঁ। তো এই জন্যই আমার বা 1 মাসের জন্য হতে পারে। তাই দ্য বাজেট ইন্টারভাল ইজ নরমালি 3 months or 1 month। বাজেট ইন্টারভালটা ফর এটা কি জন্য? ফর কন্ট্রোল পারপাস। তাই 1 year budget is split into component parts for each budget interval and a budgetary control report is prepared. তাহলে সেক্ষেত্রে 1 year বাজেট থেকে আমি স্প্লিট ভেঙে দিব, 3 মাসের জন্য 3 মাসের জন্য 3 মাসের মধ্যে ভাগ করে দেবো। মানে 1 বছরের বাজেটকে আমি 3 মাসের জন্য কত সেভাবে অনুযায়ী আমি বাজেটটা করবো, বা 6 মাসের জন্য 6 মাসের কত, 1 বছরে এত, 6 মাসে তার 50% হতে পারে। এই ধরনের বিষয়গুলো আমি তখন প্রিপেয়ার করবো এবং পরে ইন্টারভাল তার মধ্যে বাজেট এন্ড অ্যাকচুয়াল রেজাল্ট আর কম্পেয়ার, তখন অ্যাকচুয়ালের সঙ্গে আমার বাজেটটা কম্পেয়ার করতে পারবো। আচ্ছা, এখন বাজেটটা বিহেভিয়ারাল অ্যাসপেক্টস অফ বাজেটিং, এটা কি জিনিস? ইনভলভিং ম্যানেজার্স ইন দ্য কমপ্লিশন অফ এ বাজেট ক্যান হেল্প অ্যাচিভ সাম অফ দ্য পারপোজেস অফ বাজেটস বাট মেনি distort others. এই যে বাজেটের যে পারপাস গুলো আমরা জানলাম, প্ল্যানিং, কন্ট্রোল এন্ড ইভালুয়েশন, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, আমার ম্যানেজাররা যদি থাকে এখানে জড়িত, এটা অনেক সময় আমার ম্যানেজারের বিহেভিয়ারাল অ্যাসপেক্টটাকে এনহ্যান্স করে, বৃদ্ধি করায়।
অনেক সময় আমরা কনফ্লিক্ট ডিস্টার্ট করতে পারে। তো ডিস্টার্ট করতে পারে কনফ্লিক্ট কেন? এনহ্যান্স করতে পারে প্ল্যানিং। আমার প্ল্যানিং এর কথা যেটা বললাম, আমার ম্যানেজাররা যখন প্ল্যানিং এ যাবে, তো প্ল্যানিংটা আমার ভালো হবে। প্ল্যানিং ইজ টেকিং প্লেস at any levels and should be more accurate than if it simply takes place at a high level. যদি আমি হাই লেভেল থেকে যে প্ল্যানটা করে দিই, তাহলে তার চেয়ে বেশি অ্যাকিউরেট হবে যদি আমার ম্যানেজারের লেভেলে, যদি যারা যে কাজটা করবে, যেই ম্যানেজারের আন্ডারে যে কাজটা হবে, সেই ম্যানেজার যদি আমার প্ল্যানিং এর পারপাস থাকে, তারা কিন্তু মোর অ্যাকিউরেট হতে পারে, কারণ সে আরো রিয়েলিস্টিক মুডে, সে রিয়েলিস্টিক ভাবে সে বাজেট করতে হবে। আচ্ছা, আপনারা কি শুনতেছেন আমাকে? আমি তো একদম জি স্যার শুনতেছি। জি স্যার শুনতেছি। বোর ফিল করলে বলিয়েন, আর মাঝে মাঝে কথা বললে বোরিং তো লাগবে না, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। এই প্ল্যান গুলো, এই বিষয়গুলো আমাদের মাথায় আনতেই হবে ভালো বাজেটিং করার জন্য। তাহলে কমিউনিকেশনের মধ্যে সমস্যা আমাদের ভালো হতে পারে, এটা আমরা বলেছি যে প্ল্যানিং এ ভালো হতে পারে, কমিউনিকেশনে আমাদের সুবিধা হতে, মোটিভেশনে আমাদের সুবিধা হতে পারে, ডিস্টরশনও হতে পারে, যেমন কোঅর্ডিনেশনে আমাদের ডিস্টরশন হতে পারে। যেমন মনে করেন দিস এখানে দেখেন, managers will have to coordinate with each other, and it may be that inaccuracies occur in budgets if individual manager cannot see the overall picture or do not understand fully the organization's goals for the budget period. যদি কোনো ম্যানেজার কোঅর্ডিনেশনটা কখন মানে আঘাতপ্রাপ্ত হতে পারে, ডিস্টর্টেড হতে পারে, কখন? যখন ওই ডিপার্টমেন্টাল ম্যানেজার যখন ওভারঅল পিকচার অফ দ্য অর্গানাইজেশন, যখন অর্গানাইজেশন গোলটা যখন তার মাথায় থাকবে না। ডিপার্টমেন্টের ম্যানেজার যদি ওভারঅল, আমি একদম ফাইনালি আমরা পুরো অর্গানাইজেশনে সবাই মিলে কি অ্যাচিভ করতে চাচ্ছি, সেটা যদি তার পিকচারটা তার মাথায় ক্লিয়ার না থাকে, তাহলে ডিপার্টমেন্টের ম্যানেজাররা কিন্তু পারফেক্ট ফোকাসটা থাকবে না, সেখানে একটা কোঅর্ডিনেশনের ডিস্টরশন হতে পারে। একজন ম্যানেজার যদি আমার ঠিক সঠিকভাবে না দেয়, তাহলে কিন্তু অন্যদিকে আমার কোঅর্ডিনেশনের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করতে পারে। তারপরে আরেকটা সমস্যা হতে পারে ইভ্যালুয়েশনে। যদি আমাদের কি হয়, in some instances managers might build slack into the budget that they control. Slack হতে পারে, then this means that they will make it more easily achievable by overstating target cost or understanding target revenues if these are included in their budget. This will make it easier for them to achieve the budget targets and associated rewards, but it will make the evaluation budget performance less useful for senior managers. For example, the variance system might only generate, বিষয়টা হচ্ছে কি, মনে করেন সেলস ম্যানেজার, মনে করেন এখন সেলস ম্যানেজার জানা যে সেলস এর টার্গেট অ্যাচিভ করতে পারলে সে তো অনেক পুরস্কার পাবে, অনেক বোনাস পেয়ে যাবে সেলস ডিপার্টমেন্টটা। হ্যাঁ, তখন সে হয়তো বা চেষ্টা করতে পারে যে কি সেলস টার্গেটটাকে একটু কমাই দিতে, তাহলে ইজিলি অ্যাচিভেবল হবে। একই রকম ভাবে যদি আমার যারা খরচ করে পারচেজ ডিপার্টমেন্ট, তারাও কিন্তু ওই খরচের বিষয়টাকে বাড়াই দেখাতে পারে বাজেটে, কিন্তু কেনার সময় কম দিয়ে কিনলো, তাহলে তার একটা সে বাহবা পাইলো, তাহলে সেখানে একটা সে করতে পারে। সেজন্য বলছে যে ইভ্যালুয়েশনের মূল্যায়ন করার সময় তখন একটা ঝামেলা সৃষ্টি হতে পারে যদি পারফেক্টলি বাজেটিং করা না হয়। Authorization, it may be harder to control the authorization of budget items if there are no checks on the manager. It may also be that managers disagree over budget responsibility and try to allocate costs to other managers rather than take responsibility for themselves. তাহলে অথরিটি যে বিষয়টা আছে, যে খরচটা ভাই ওই যে খরচটা আছে অমুক খাতের খরচটা, এটা কিন্তু আমার ডিপার্টমেন্টের খরচটা, এটা ওই অমুক আরেক ডিপার্টমেন্টের খরচ, এই যে বাইপাস করে গেল। হ্যাঁ, অথরিটি নিতে না চাওয়া, রেসপন্সিবিলিটি না চাওয়া, এগুলোর মধ্যে ডিসএগ্রিমেন্ট হতে পারে। It may also be that managers disagree over budget responsibility and try to allocate costs to other managers rather than take responsibility for themselves. তাহলে অথরাইজেশন একটা সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে যে সমস্যাগুলো দেওয়া থাকলে আমাদের কিন্তু অ্যাকিউরেসিটা বাড়বে, আমাদের প্রফেশনালিজম বাড়বে, বাজেটিং করার সময় আমাদের মাথায় এগুলো থাকবে। এই যে পারিপাক্ষিক বিষয়গুলো বাজেট করার সময় যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ম্যানেজার যে ইনফ্লুয়েন্স, তাদের যে অবদান, তাদের যে ইনপুট, এগুলো তারা জাস্টিফিকেশন করে দিচ্ছে কিনা, জাস্টিফাইড হচ্ছে কিনা, আর আমাদের টোটাল সব ধরনের বাজেট, সবার বাজেটকে মিলে আমি টপ একদম ফাইনাল যে বাজেটটা আনতে যাচ্ছি, যেটা আমি অ্যাচিভ করতে যাচ্ছি, সেটা আমার অ্যাচিভেবল হচ্ছে কিনা। সুতরাং এই বিষয়গুলো তখন মাথায় চলে আসবে যদি আমাদের এই কনসেপ্টগুলো, এই ধরনের ডিস্টরশন গুলো বা এনহ্যান্সমেন্ট কি হতে পারে সেগুলো যদি মাথায় থাকে, তাহলে আমরা একটা পিওর বাজেট, সুন্দর একটা বাজেট করার জন্য আমাদের প্রচেষ্টা হবে।
একটু একটা মিনিট হোল্ড করি, আদান হচ্ছে। হ্যালো, এক মিনিট হোল্ড করেন, নামাজ পড়ছি না, আদান হচ্ছে। লিংকন ভাই মিউট করেন। সাউন্ড কোয়ালিটি ভালো না, স্যারকে শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে না। কে লিখছেন 200285? আপনি কি শুনতে পাচ্ছেন না সাউন্ড কোয়ালিটি? স্যার সাউন্ড আসলে ঠিক আছে, হয়তো বা কারো ইন্ডিভিজুয়ালি কোনো ইস্যু আছে, এই জন্য হয়তো বা আপনাকে রিচ করতে পারছি না, বাট সাউন্ড ইজ কোয়াইট ফাইন। ঠিক আছে, তাহলে আমরা বাজেট সম্বন্ধে এই যে কনসেপ্ট গুলো এগুলো মাথায় রাখবো। Many of the conflict arises due to the human nature. এই যে conflicts between budgets and goals of budgeting. Between the goals of budgeting, confliction হয়ে যায়. Many of the conflicts arise due to human nature of a budgetary control system. Managers do not always follow organizational goals. They do not always think long term. They may be wary of moving away from the plan, etc. This provides a conflict between many of the goals of a budgetary control system, which needs to be considered as a strategic level as a strategic level when implementing such a system. Strategic level to মানে কি? টপ লেভেলে যারা বোর্ড অফ ডিরেক্টরস আছে বা একদম টপ লেভেল ম্যানেজার যারা আছেন, তারা তো স্ট্র্যাটেজিক লেভেলের ডিসিশনগুলো নেয়। সো এখানে একটা কথা আসছে যে বাজেটারি কন্ট্রোল সিস্টেম, এটা মানে নিশ্চয়ই বুঝতে পারছেন না, যারা ম্যানেজমেন্টের পড়ছেন তারাও নিশ্চয়ই জানেন পড়ছেন যে বাজেটারি কন্ট্রোল সিস্টেম কি, বাজেট করে তারপরে আমি কন্ট্রোল সিস্টেম যেটা করবো পুরো আমার ব্যবস্থাপনাটা, সেটাকে বলা হয় বাজেটারি কন্ট্রোল সিস্টেম। তাহলে আমার যে গোলস থাকে, হ্যাঁ, আমার বাজেটারি কন্ট্রোল সিস্টেম যে গোল থাকে সেটাকে আমার সেখানের মধ্যে কনফ্লিক্ট হয়ে যেতে পারে বাজেট করার সময় আমাদের ম্যানেজারদের এই সমস্ত বিহেভিয়ারাল অ্যাসপেক্টের কারণে। এবার আসি আমরা আসল জায়গায়, মূল জায়গায় আসি। সেটা হচ্ছে কি ফাংশনাল বাজেট এন্ড দা মাস্টার বাজেট। মাস্টার বাজেটটা আর ফাংশনাল বাজেটটা কি জিনিস একটু প্রথমে ভূমিকা বলি। ফাংশনাল বাজেট এন্ড মাস্টার বাজেট। Master budget for the entire organization brings together the departmental or activity budgets for all the departments or responsibility centers within the organization. তার মানে কি, মাস্টার বাজেট শব্দটার মধ্যে কিন্তু অর্থটা আমরা খুঁজে পেতে পারি যে পুরো অর্গানাইজেশনের জন্য ডিপার্টমেন্ট আছে এবং ওই ডিপার্টমেন্ট যতগুলো অ্যাক্টিভিটি করবে হবে তার বাজেটগুলো, হ্যাঁ, এবং তাদের রেসপন্সিবিলিটি সেন্টার যেগুলো তাদের বাজেটগুলো, এগুলো অল টুগেদার আমার একসঙ্গে যখন আমি একটা বাজেট প্রজেকশনে যাব ওটাকে বলা হয় মাস্টার বাজেট। মানে ফুল কোম্পানির ওভারঅল বাজেট হচ্ছে মাস্টার বাজেট। আর দ্য স্ট্রাকচার অফ এ বাজেট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য অর্গানাইজেশন যেমন সেই হিসেবে আমার স্ট্রাকচার অফ দ্য বাজেটটা হবে অ্যান্ড ইটস অপারেশনস। ইন এ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন দ্য বাজেটিং প্রসেস will probably consist of preparing several functional budgets, beginning with a sales budget. See principal budget factor diagram. আচ্ছা, সাধারণত ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে আমরা কি করি, আমাদের অনেকগুলো ফাংশনাল বাজেটকে যোগ করে আমার মাস্টার বাজেটটা রেডি হয়, হ্যাঁ, এবং এটার বিগিনিং হয় সেলস বাজেট দিয়ে। সেলস বাজেট কেন বিগিনিং হইতে হবে একটু বলেন তো দেখি, এনিওয়ান? আমরা বাজেটিং মাস্টার বাজেট করার সময় স্টার্ট করব সেলস বাজেট দিয়ে। কেন?
স্যার আগে অ্যাকচুয়ালি আমরা determine কতটুকু বিক্রি করতে চাই এর উপর ডিপেন্ড করবে আমরা কত উৎপাদন করব। কত উৎপাদন করতে চাই তার উপর ডিপেন্ড করে আমাদের কত র মেটেরিয়াল লাগবে, কত র মেটেরিয়াল লাগবে তার উপর ডিপেন্ড করে আমরা কোথায় কিনবো, কত টাকা দিব, মানে ব্যাক আমাদের ক্যাশ কতটুকু লাগবে একদম ইন্টাররিলেটেড সাপ্লাই করব। ফ্যান্টাস্টিক আনসার, থ্যাংক ইউ। কি নাম আপনার? স্যার ইমরান। ইমরান, খুব সুন্দর আনসার করছেন আপনি, বুঝছেন? একদম এক্স্যাক্টলি বলছেন যে সেলস বাজেটটা আমি যদি সেলস কত করব সেটা যদি জানতে পারি তাহলে তো আমি প্রোডাকশন কত করব সেটা বের করতে হবে। প্রোডাকশন কত করব সেটা বের করতে পারলে তো আমার র মেটেরিয়াল কি কি লাগবে সেই প্রোডাকশন করার জন্য সেটা বের করতে পারবো, কিংবা লেবার কি লাগবে সেটা বের করতে পারবো। তাহলে এভাবে আমি যদি আগাই তাহলে আমার পুরো আমার মাস্টার বাজেট হবে। সেজন্যই এই যে আমি এখানে দেখাই আপনাকে মাস্টার বাজেটের টোটাল একটা এখানে ডায়াগ্রাম, যেমন স্টেপ মানে কি করবো আমরা বাজেট প্রিপারেশন সময় সেলস বাজেট করবো। সেলস বাজেট করলে আমরা প্রোডাকশন বাজেটটা করতে পারবো। কেন? সেলস বাজেটের সঙ্গে প্রোডাকশন বাজেট কিন্তু একই রকম কি হবে কখনো? এই জায়গায় একটু বলেন এনিওয়ান, সেলস বাজেট যা হবে প্রোডাকশন বাজেট কি অ্যাকিউরেটলি তাই হবে নাকি ডিফারেন্স হবে? বেশি হবে স্যার, প্রোডাকশন বাজেট বেশি হবে স্যার, সেলস থেকে একটু বেশি হবে। কি নাম আপনার? নাম কি? স্যার আশিফুল স্যার। আশিকুর বলছেন যে প্রোডাকশন বাজেটটা সেলস থেকে বেশি হবে। অন্য কেউ কিছু বলতে চান? 10% কিংবা 5% বেশি হতে পারে। ঠিক আছে, নিলাম, ইমরানটা নিলাম একটা। আর কেউ বলবেন কিছু? সেলস বাজেটের চেয়ে হ্যাঁ যদি কুলিং স্টক থাকে তাহলে কমও হতে পারে। থ্যাংক ইউ। কি নাম আপনার? আপনার নাম বলেন। পারভেজ। পারভেজ খুব রাইটলি সেড স্যার। যেটা বলছেন ইমরানটা ভুল হয়েছে, পারভেজ এটা রাইট হয়েছে স্যার। আমার তো ওপেনিং জি কেউ বলছেন কিছু? স্যার যদি ক্লোজিং স্টকও থাকে আমরা তো আবার পরের পিরিয়ডের জন্য আমরা কিছু এক্সট্রা ক্রিয়েট করি, মানে প্রোডিউস করি, তখনও তো এটা কম্পেনসেট করতে গিয়ে আবার বেশি ক্রিয়েট করতে হচ্ছে। এক্স্যাক্টলি, ক্লোজিং স্টকটা বাজেট থাকবে কিন্তু আমরা অ্যাকচুয়াল থাকবে না, ওপেনিং স্টক কিন্তু হাতে থাকবে। যখন আমি বাজেট করব, বাজেটিং প্রসেসের সময় আমার ওপেনিং স্টকে র মেটেরিয়াল বা ফিনিশ গুডস অথবা র মেটেরিয়াল কিছু ওপেনিং স্টক থাকতে পারে হাতে। তখন সেলস যখন আমি টার্গেটটা করে ফেলবো তাহলে আমি দেখবো যে তখন আমার প্রোডাকশন কি লাগবে সেটা আমি চিন্তা করতে ওই প্রসেসে আসবো। ওই প্রসেস করতে গিয়ে আমি কি করবো দেখবো যে আমার ফিনিশ প্রোডাক্ট কি আছে অথবা র মেটেরিয়াল কি আছে। ফিনিশ প্রোডাক্টটা হচ্ছে বিক্রয়ের সঙ্গে জড়িত, র মেটেরিয়ালটা আমার প্রোডাকশনের সঙ্গে জড়িত। আমার প্রোডাকশন বাজারের সময় ফিনিশ প্রোডাক্টেরও ফিনিশ গুড লাগতে পারে, কত স্টক সেটা জানতে হবে, ওপেনিং স্টকটা কত, আর র মেটেরিয়ালটাও জানতে হবে। সেজন্যই আবার আমি at the end of the year ক্লোজিং স্টক আমি কি রাখতে চাই, কারণ ওটা তো ফিউচার। ক্লোজিং স্টকটা 1 বছর পরে হবে, তাহলে 1 বছর পরে আমার ক্লোজিং স্টকটা কি হতে পারে, আমার প্রজেকশন কি, আমি কি রাখতে চাই, ফিনিশ প্রোডাক্টে কি রাখতে চাই, আমার ওপেনিং স্টক রাখবে, সেলস কি করতে চাই, হ্যাঁ যোগ করব, তারপর আমি ক্লোজিং স্টক কি রাখতে চাই বিয়োগ করব না, তাহলে কত হবে সেটা আমার স্যার এটা আমি আগেও পড়ছি স্যার আমার বাজেটে। হ্যাঁ, তাহলে এইটা গেল, তাহলে আমাদের প্রোডাকশন বাজেটের মধ্যে ক্ষেত্রে চলে আসবে। এরপরে যখন আমি কত কোয়ান্টিটি প্রোডাকশন করব সেটা যখন আমি বের করে ফেলছি একবার, এরপর থার্ড স্টেপে এসে কি করব, আমার প্রোডাকশন ইউনিটের যা যা দরকার আছে, যেমন র ম্যাটেরিয়াল দরকার হয়, লেবার দরকার হয়, ফ্যাক্টরি ওভারহেড প্রয়োজন করতে হয়, খরচ করতে হয়, এক্সপেন্ডিচার করতে হয়। তো র ম্যাটেরিয়াল তখন যত প্রোডাকশন করব ঠিক ততই আমার র মেটেরিয়াল ওটার জন্য কত লাগবে সেটা নির্ধারণ করবো। তো র মেটেরিয়াল নির্ধারণ করার সময় আবার ওপেনিং স্টক ক্লোজিং স্টকে বেশি চলে আসে। আমার হাতে কি র মেটেরিয়াল আছে, কত প্রোডাকশন করতে কত র মেটেরিয়াল লাগবে, তারপরে আমার এন্ড অফ দ্য ইয়ার আমি কত প্রোডাকশনের জন্য কত র মেটেরিয়াল হাতে রাখতে চাই, ভবিষ্যতে কি রাখতে চাই। তখন আমার কি করতে হবে, ওই প্রোডাকশন কোয়ান্টিটি এস্টিমেটে যেটা বাজেট করবো ওটার সঙ্গে আমি ক্লোজিং স্টকটা যোগ করে ওপেনিং স্টক বাদ দিলে আমার কত কিনতে হবে সেই র মেটেরিয়াল কোয়ান্টিটি পেয়ে যাবো। কোয়ান্টিটি যদি বের করতে পারি কিনা, কোয়ান্টিটিটা ওটা দিয়ে আমি প্রাইস দিয়ে গুণ করলে আমি ওটাকে আবার ভ্যালু করতে পারবো। তাহলে এই র মেটেরিয়ালটা সেভাবে আমাদের ক্যালকুলেশন হবে।
কারো কোনো প্রশ্ন আছে? এটা কি আমি ঠিক বলছি কিনা, বলছি বা বুঝছেন কি না বুঝছেন, কেউ বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবেন, কারণ এখান থেকে যদি আমরা ক্লিয়ার করে ফেলি সামনে আমাদের আর ঝামেলা নেই। এখান থেকে এই চ্যাপ্টার থেকে এখান থেকে আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হবো। তো র মেটেরিয়াল যদি করি, লেবারও তাই, লেবারের মধ্যে তো আমার ওপেনিং স্টেপ ক্লোজিং স্টেপ কোনো বিষয় নেই। লেবার হচ্ছে প্রোডাকশনের সঙ্গে যত লেবার লাগবে তত লেবার হিসাব করতে পারি, ফ্যাক্টরি ওভারহেড তাই। এবার আসেন তাহলে আমার প্রোডাকশনের ইউনিট হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বাজেট চলে আসলো। এবার এগুলা প্রোডাকশনে আমি কত করলাম, কত আমাদের এস্টিমেট করার পরে কস্ট অফ গুডস সোল্ড আমি ইজিলি বের করতে পারতেছি, এখানে কোনো ঝামেলা নাই। তারপরে আসে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বাজেট আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বাজেট। এরপরে এগুলো তো রিলেট থাকতে পারে, সেলস এর সঙ্গে হতে পারে, সেলস এর এত পার্সেন্ট সেলিং ডিস্ট্রিবিউশন বাজেট হতে পারে, বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বাজেট হতে পারে। এগুলা নর্মাল ওয়েতে আমাদের যা বলা থাকবে সেভাবে করবো আমরা, এখানে তেমন কোনো বিষয় নাই। শুধু আমাদের এখানে ঝামেলা হচ্ছে প্রোডাকশন সেলস থেকে প্রোডাকশন বাজেটটা কত সেটা বের করা, তারপর র মেটেরিয়ালটা কি হইতে পারে, পারচেজ ইউসেজ সেগুলা বের করতে পারলে মোটামুটি আমাদের কাজ হয়েছে। এরপরে আসেন কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এবং জেনারেল এক্সপেন্স বাদ দিলাম, বাদ দিলে আমার চলে আসলো কি এবার ইনকাম স্টেটমেন্ট চলে আসতেছে। এই যে মাস্টার, ওটাকে বলা হয় মাস্টার বাজেট। যেমন বাজেটেড ইনকাম স্টেটমেন্ট, আমি যখন সেলস পাইলাম, প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন পেয়ে গেলাম, অন্যান্য খরচগুলো পেয়ে গেলাম, তখন আমি ইনকাম স্টেটমেন্টের বাজেট করতে পারতেছি। সব ডাটা তখন হাতে আছে, বাজেট ডাটা, আমার সেলস কত করব, খরচ কত হবে, আমার ওপেনিং স্টক কি ক্লোজিং স্টক কি সব কিছু হাতে কাছে আছে, কস্ট অফ গুডস সোল্ড বের বলছি। এখন আমি ইনকাম স্টেটমেন্ট বের করে তখন আমার কোনো আর ঝামেলা নাই, তখন ওটাকে বলা হয় বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। বাজেট ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে আমার আবার একটা ক্যাশ বাজেট করতে হয়। আমার ক্যাশ টাকার কি হইতে পারে, ক্যাশ টাকা কমতে পারে বাড়তে পারে, আমার মানে ওই বাকিতে বিক্রয় বাড়তে পারে কমতে পারে, সেক্ষেত্রে রিসিভেবল হতে পারে, আমার পেয়েবল হতে বাড়তে পারে কমতে পারে। তো এগুলোতে আবার ক্যাশ বাজেট ইনফ্লুয়েন্স হয়। তো ক্যাশ বাজেটটাকে তখন আমি ঠিক করে ফেলবো, আমার ওপেনিং ক্যাশ ছিল, ওপেনিং ক্যাশ কি ছিল, হ্যাঁ, তারপরে সারা বছর ধরে আমি কি খরচ করবো, কি ইনকাম হবে, সেগুলো হিসাব নিকাশ করে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি আমার ক্যাশ কি হবে, ক্যাশ কি প্লাস সারপ্লাস থাকবে নাকি ব্যাংক থেকে ওভারড্রাফট করতে হবে, এটাই হচ্ছে ক্যাশ বাজেট। হ্যাঁ, এবং এখানে কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে কিনা, তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাজেট করবো। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমার বাড়তে পারে, হ্যাঁ, আমি কোনো অ্যাসেট কিনতে পারি, তো অ্যাসেটটা কত কিনতে পারি, এগুলা আমাদের হিসাব নিকাশ করবো। এখন স্যার পার ইউনিট কত ডায়মন্ড ম্যাটেরিয়াল লাগে সেটার সাথে মাল্টিপ্লাই করে তারপর বের করবো কত হচ্ছে ম্যাটেরিয়াল লাগবে। এরপরে আমরা যদি এটাকে টাকায় রূপান্তর করতে চাই তাহলে পার ইউনিট কত ম্যাটেরিয়ালের কস্ট সেটা মাল্টিপ্লাই করলে আমরা ক্যাশ কত লাগবে সেটা পেয়ে যাবো। এটা আপনি যেটা বলছেন এটা একটা পার্ট, ঠিক আছে। আরো কিছু বিষয় আছে, আরো কেউ কিছু বলতে চান? স্যার ক্লোজিং ম্যাটেরিয়ালের সাথে ব্যাপার আছে, মানে ক্লোজিং, হ্যাঁ, ক্লোজিং থাকলে সেটা একটা বিষয় আছে, ওপেনিং ক্লোজিংটা যোগ এর সাথে একটু যোগ করে তারপর বিগিনিংটা মাইনাস করে তারপর হচ্ছে স্যার আমরা কত লাগবে, কত পারচেজ করতে হবে এই পিরিয়ডে, রাইট। হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে ইউসেজ। আমার ইউসেজটা প্রথমে একটা হচ্ছে কি, ইউসেজটা হচ্ছে কি আমার কত প্রোডাকশন লাগতেছে, প্রোডাকশনের সঙ্গে কত ইউসেজ লাগতেছে সেটা। বাজেট ফর দ্য কন্টিনিউয়াস কস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড ফর দ্য প্ল্যান্ট প্রোডাকশন ইউনিটস, প্রোডাকশনের জন্য কত বাজেট, কত ম্যাটেরিয়াল লাগতেছে সেটা যখন বের করতে পারবো তখন আমি ম্যাটেরিয়াল পারচেজিং বাজেট দিতে পারবো। দেখেন এখানের মধ্যে একটা সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে। ম্যাটেরিয়াল ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউসেজ বাজেট, যেটা আমরা আগেও শিখেছিলাম ইউসেজ সম্বন্ধে, আর ম্যাটেরিয়ালস পারচেজ বাজেট, দুইটা দুই জিনিস। কিন্তু ইউসেজটার সঙ্গে ম্যাটেরিয়াল পারচেজের মধ্যে ডিফারেন্স থাকতে পারে। কেন পারে? যেটা আপনি এখন রাইটলি সে যে আমার তো কিছু ওপেনিং স্টক থাকতে পারে ম্যাটেরিয়ালের,
হ্যাঁ, তাহলে ম্যাটেরিয়াল যে আমার যে যত কোয়ান্টিটি আমার প্রোডাকশনে লাগবে তার সব আমার কিনতে হবে না, যেহেতু আমার কিছু ওপেনিং স্টক আছে। এটা গেল একটা। এবার আবার যোগ করেন যে আমার তো ক্লোজিং স্টক এত রাখতে হইতে হবে, এত আমি ক্লোজিং স্টক রাখতে চাই, তাহলে সেটাও যোগ করতে হবে। তাহলে পারচেজ করার সময় আমার সেটা চিন্তা করতে হবে যে আমার প্রোডাকশনের মধ্যে কত ইউসেজ ম্যাটেরিয়াল লাগতেছে, আর আমি এন্ড অফ দ্য ইয়ার কত প্রোডাকশন, কত কোয়ান্টিটি মানে ইনভেন্টরি ম্যাটেরিয়াল ইনভেন্টরি রাখতে চাই, এই দুটো যোগ করব। যোগ করে আমি ওপেনিং থেকে বাদ দিয়ে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার পারচেজ করতে হবে। ঠিক না? হ্যাঁ কিনা বলেন, ঠিক কিনা? মাথায় এই বিষয়ে বুঝতে পারেন কেউ আপনি কিনা আমাকে বলেন। ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট এবং ম্যাটেরিয়াল পারচেজ বাজেটের মধ্যে যে ডিফারেন্সটা বললাম, কেউ বুঝেন নাই, কেউ আছেন কিনা বলেন। তো ভাইটাল পয়েন্ট সবাই বুঝছেন? ইয়েস স্যার। আলহামদুলিল্লাহ, তো খুব ভালো। তো আমরা তাহলে ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট বুঝলাম, ম্যাটেরিয়াল পারচেজ বাজেট বুঝলাম। এবার ডাইরেক্ট লেবার বাজেটটা, ডাইরেক্ট লেবারটা আমরা করে ফেলবো যে মানে the budget of the direct labor cost of the production, if direct labor is variable cost, it is calculated by multiplying the production quantities by the budgeted direct labor cost per unit produced. If direct labor is a fixed cost, it can be calculated by estimating the payroll costs. The production overhead, এটাও তাই, একই রকম যে আমি প্রোডাকশন দিয়ে যত রকম অ্যাবজর্পশন যে আমার থাকবে, হ্যাঁ, সেটা দিয়ে আমি গুণ করে বের করে ফেলবো। অ্যাডমিশন সেলস এবং একই রকম, সবই একই রকম, এটা আলোচনা করছি। এবার চলে আসি একটা প্র্যাকটিক্যাল অঙ্কে। সহজ, একদম ভেরি ইজি, জাস্ট কনসেপ্ট গুলো মাথায় রাখবেন এবং কিভাবে সাজাতে হয় এটা হচ্ছে ভাইটাল, বুঝছেন? আমি আপনারা এটা তো সহজ জিনিস, বাজেটিং করতে পারতেছেন, কিন্তু ইন প্র্যাকটিক্যাল যখন করতে যাবেন তখন কিন্তু কনফিউশন হয়ে যাবে। আপনি কোনটা আগে লিখবেন, কোনটা পরে লিখবেন, কিভাবে লিখবেন, এন্ড লিখবেন না তেল লিখবেন, এই সমস্ত করতে করতে আপনার কিন্তু টাইম চলে যাবে। সুতরাং ওই সুযোগ দিয়ে না, আপনি প্র্যাকটিস করতে হবে বাসায় লিখে লিখে। হ্যাঁ, একদম সহজ, বেশি লিখতে হবে না, হয়তো 10টা পড়বেন অঙ্ক, 2টা করবেন আর কি, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস না করলে হাতে কলমে যদি না লিখেন, পরীক্ষা হলে কিন্তু আপনি স্লো হয়ে যাবেন, ফাস্ট করতে পারবেন না। এগুলো কিন্তু বাজেটটা খুবই সহজ, কিন্তু আপনাকে অনেক টাইম দিতে হবে বাজেট করার সময়, লেখার সময়। সুতরাং টাইমটা কমায় কিভাবে করবেন সেই টেকনিকটা আপনাকে আনতে হয়, তাহলে প্র্যাকটিস করতে হয় বাসায়, যে ফাটাফাট আমি কিভাবে করে ফেলবো, টাইমটা কম, প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে লিখে ফেললেন। এরকম না করলে কিন্তু বাজেটের আনসার গুলো করতে আপনার হিমশিম খেয়ে যাবেন, অনেক বড় হয়ে লেন্দি হয়ে যায়। কিন্তু কম্পিটিশন গুলো কিন্তু অত কঠিন না, সোজা, কিন্তু লিখতে গিয়ে অনেক লেন্দি হয়ে যায়। সুতরাং শর্টকাট জি স্যার, নামাজে ব্রেকটা দিয়ে তারপর স্যার ম্যাথ শুরু করলে ভালো হতো না স্যার? আর 2 মিনিট বা 3 মিনিট। খুব ভালো কথা। আপনার নামটা কি বলেন তো? সাজিদ আলম না? আচ্ছা, গত ক্লাসে একজন আমাকে বলছিলেন আমাদের টাইমটা তার জন্য কম হয়। উনি কি আছেন? গত ক্লাসে আমাকে একজন বলছিলেন যে নামাজের টাইমটা তার জন্য কম হয়। উনি কি ক্লাসে আছেন কিনা? যারা করার জন্য 10 মিনিট তো স্যার এনাফ। ঠিক আছে, আমরা এখন ব্রেক দিচ্ছি। গত ক্লাসে চেয়েছিলেন যদি আমি করতে পারতাম, ক্যাপ্টেন করতে পারতাম এই বিষয়ে, তাহলে ভালো হতো। যে উনি বলতেন স্যার আমি শিখেছি, তাহলে আমি বুঝতে পারতাম। আর আমি চাই না যে কারণ আমাদের ক্ষতি হয়ে যাক, সেটাও দরকার আছে। কিন্তু আমার মনে হয় 7-8 মিনিটের মধ্যে করে ফেলা উচিত আর কি। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ নামাজ পড়ে আসি, কেমন? আমাকে 10 মিনিটের ব্রেক দিচ্ছি। 10 মিনিট না, 8 মিনিট নেই, 8 মিনিট ব্রেক নেই, মাঝামাঝি থাকো, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে স্যার। ইফাত জাহান আপু আছেন? ইফাত জাহান আপু আছেন? কোন ঝামেলা হয়েছে? আপু আপনি ভিডিওটা অফ করেন, দেখা যাচ্ছে।
হ্যাঁ, আমি তো এসে গেছি। জি স্যার, আপনারা আসছেন? সবাই হয়তো আসে নাই। সবাই আসতে পারেনি। লাস্ট ক্লাসে একজন বললেন যে সময় বাড়ায় যেতে, এখন 8 মিনিট, আরেক মিনিট ওয়েট করে শুরু করবো। স্যার স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনটা? জি ঠিক আছে। সবাই আসছেন কিনা একটু বলেন তো প্লিজ, আমি তো বুঝতে পারছি না আসলে। জি স্যার, আসছি আমরা সবাই কম বেশি। পার্টিসিপেন্ট? আচ্ছা, ওকে, তাহলে শুরু করি। জি স্যার, করেন। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল করি। এটার মধ্যে কি বলতেছে, নিউটন লিমিটেড ম্যানুফ্যাকচার্স 3 প্রোডাক্টস, 3টা প্রোডাক্ট করে। The expected sales for each product are shown below. Product 1, 2, 3. তো আমাদের সেলস বলে দিচ্ছে যে কোন প্রোডাক্টে কত। 1 এ 3000, 2 এ প্রোডাক্ট 2 এ 4500, প্রোডাক্ট 3 এ 3000। এটা আমাদের সেলস ইউনিট এক্সপেক্টেড। আচ্ছা, এবার ওপেনিং স্টক
is expected to be প্রোডাক্ট 1 এ 500 ইউনিট, প্রোডাক্ট 2 তে 700, প্রোডাক্ট 3 তে 500। তাহলে ওপেনিং স্টকটা বলে দিচ্ছে, যদি এক্সপেক্টেড বলছে কিন্তু এটা ইন রিয়েল লাইফে এটা তো আমাদের অ্যাকচুয়াল থাকবে। তো যাই হোক, এটা আমাদের ওপেনিং স্টক, প্রোডাক্ট 1 2 3 500 700 500। Management have stated their desire to reduce stock levels and closing stocks are budgeted as follows. তাহলে ম্যানেজমেন্ট যেটা করছে, ক্লোজিং স্টকটা আমাদের ডিজায়ার লেভেলটা একটু কমাবো এবং ক্লোজিং স্টকটা আমাদের বাজেট করতেছে আমরা প্রোডাক্ট 1 এ 200 ইউনিট, প্রোডাক্ট 2 তে 300 ইউনিট, প্রোডাক্ট 3 তে 300 ইউনিট। তাহলে এখান থেকে আমাদের তাহলে দেখেন সেলস আছে, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক আছে, তাহলে আমরা প্রোডাকশন কত আছে সেটা আমরা বের করতে পারবো, বের করতে হবে আলটিমেটলি। আর তবু প্রশ্নটা আগে পড়ে ফেলি, প্রশ্নটা আগে শেষ করি তারপরে। 3 types of material are used। এবার দেখেন ম্যাটেরিয়াল কথা বলছে, 3 types of material used in varying amounts in the manufacture of these 3 products. Material requirements per unit are shown below. এখানে 3 ধরনের ম্যাটেরিয়াল লাগে, ম্যাটেরিয়াল 1, M1, M2, M3। কেউ কিছু বললেন নাকি আমাকে? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের ম্যাটেরিয়াল কি লাগে? M1, M2, M3 3 ধরনের ম্যাটেরিয়াল লাগে প্রোডাকশনের মধ্যে। তো প্রোডাক্ট 1 2 3 কোনটাতে কত কেজি লাগে, M1 কোনটা কত কেজি করে লাগে? প্রোডাক্ট 1 এ M1 লাগে 2 কেজি, M2 লাগে 3 কেজি, M3 লাগে 6 কেজি, প্রোডাক্ট 2 তো তাই 3 কেজি 3 কেজি 2 কেজি, প্রোডাক্ট 3 তে 4 কেজি 4 কেজি 4 কেজি। তাহলে 3 ধরনের ম্যাটেরিয়াল আমাদের কাছে আছে। Opening stock of the material is expected to be material 1 2 3 4300 3700 4400 কেজি, যেটা ওপেনিং স্টক। তাহলে কি করতে হবে আমাদের যে প্রোডাকশন যে ইউনিট হবে, প্রোডাকশন যত আমরা বাজার করব, ওই প্রোডাকশন বাজারের উপরে আমরা ম্যাটেরিয়াল যখন ম্যাটেরিয়াল কত ইউসেজ হবে সেটা করব, ম্যাটেরিয়াল ইউজ করার পরে ম্যাটেরিয়াল পারচেজটা করব, তখন আমাদের ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগবে। আপনি কি প্রশ্নটাকে রিলেট করতে পারতেছেন আমি যে পড়ে যাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ম্যানেজমেন্ট আর কিন টু রিডিউস স্টক লেভেলস for materials as well and closing stocks are to be much lower. Closing stock আমরা কি আমাদের এক্সপেক্ট এখন ক্লোজিং স্টকটা আমরা কমাবো। আগে ছিল আমাদের 4300 3700 4400 ওপেনিং স্টক, কিন্তু আমরা প্ল্যান করতেছি যে ম্যানেজমেন্ট প্ল্যান করতেছে যে এন্ড অফ দ্য ইয়ার ক্লোজিং স্টক আমরা করব কত? ম্যাটেরিয়াল 1 2 3 2200 কেজি 1300 কেজি 2000 কেজি, তাহলে অনেক কম হবে। সুতরাং আমরা ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট এবং ম্যাটেরিয়াল পারচেজ বাজেট করার সময় আমার কিন্তু ওপেনিং স্টক ক্লোজিং স্টক লাগতেছে, ইউসেজ বাজেট লাগতেছে না, ইউসেজ বাজেট আমি প্রোডাকশন থেকে পাচ্ছি। জি। আচ্ছা, এবার ম্যাটেরিয়াল প্রাইস দিয়ে দিছে আর এক্সপেক্টেড টু বি 10% হায়ার দ্যান দিস ইয়ার, মানে এই বছর আমি যত দাম দিয়ে ম্যাটেরিয়াল কিনছিলাম তার চেয়ে 10% হায়ার হবে। এন্ড কারেন্ট প্রাইসেস আর 1 টাকা 10 পয়সা পার কেজি অফ M1, 3 টাকা M2, 2 টাকা 50 পয়সা M3। তাহলে কি হলো? এটা হচ্ছে কারেন্ট প্রাইস। নেক্সট ইয়ারে যখন বাজেট করবো এর সঙ্গে আবার 10% করে প্লাস করে দিতে পারবো, ইনক্রিজ এনহ্যান্স করে দিতে। ওই যে প্রাইস যখন আমি ম্যাটেরিয়াল পারচেজ বাজেট করবো তখন কিন্তু এটা আমার লাগবে, ঠিক আছে না? তারপর কি হবে? 2 types of labor are used in producing the 3 products। 2 ধরনের আমাদের স্কিল লাগে। স্ট্যান্ডার্ড আওয়ার্স পার ইউনিট আর শোন বিলো। তাহলে আমার প্রোডাক্ট 1 2 3 তিনটা প্রোডাক্টের মধ্যে স্কিল লেভেল লাগে 3 ঘন্টা আর সেমি স্কিল লাগে 3 ঘন্টা। প্রোডাক্ট 1 এ স্কিল লাগে 3 ঘন্টা, সেমি স্কিল লাগে 3 ঘন্টা। প্রোডাক্ট 2 তে 1 ঘন্টা 3 ঘন্টা, প্রোডাক্ট 3 তে 3 ঘন্টা 4 ঘন্টা। তাহলে 2 ধরনের লেবার লাগে, ওদের বলে দিল। আর স্কিল লেবারস আর টু বি পেড এট দ্য রেট অফ $6 per hour and semi skill labor at the rate of $4 per hour। রেটটা বলে দিয়েছে। তাহলে আমরা ওই লেবারের যে বাজেটটা করব তখন এটা আমাদের এই হিসেবে কাজ লাগবে। এখন বলতেছে কি? প্রিপেয়ার বাজেটস ফর প্রোডাকশন কোয়ান্টিটি, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল ইউসেজ ইন কোয়ান্টিটি, সি হচ্ছে কি ম্যাটেরিয়াল পারচেজ ইন কোয়ান্টিটি এন্ড ভ্যালু, ডি হচ্ছে কি লেবার ইন আওয়ার্স এন্ড ভ্যালু। পারবেন না ওটা বলেন? জি স্যার। পারা তো উচিত সবারই। জি স্যার, পারা যাবে। প্রোডাকশন কোয়ান্টিটি কিভাবে বের করব এটা বলেন তাহলে। সেলস প্লাস ক্লোজিংটা যোগ ক্লোজিং করতে হবে, ওপেনিংটা মাইনাস বিয়োগ বিগিনিং। করতে হবে। জি, প্রথমে করব কি? সেলস বাজেট প্লাস ক্লোজিং মাইনাস বিগিনিং। হ্যাঁ, প্রথমে আমরা সেলস ধরবো, ওটার সঙ্গে আমরা ক্লোজিং ইনভেন্টরি যোগ করব,
তারপর ওটা থেকে আমরা ওপেনিং ইনভেন্টরি বাদ দিব, তাহলে আমার প্রোডাকশন কোয়ান্টিটিটা বেড়ে যাবে, তাই তো? মুখে মুখে বলে ফেলেন, প্রোডাক্ট 1টা বলেন। 2700 হয় স্যার, 3000 প্লাস 200 মাইনাস 500। 3000 সেলস, ক্লোজিং স্টক 200, 3200 মাইনাস 500, 2700। একটু প্রোডাক্ট 1 2700 লিখে রাখেন, একটু নোট করেন খাতায়। তাহলে প্রোডাক্ট 1 2700, প্রোডাক্ট 2 কত হবে? 4500 প্লাস 300 মাইনাস 700, 4100। 4500 যোগ 300 মাইনাস 700, 4100। সি বলেন। 3000 প্লাস 300 মাইনাস 500, 2800। কেউ বুঝেন না একটা আছে বলেন? প্রোডাকশন যদি বুঝতে পারেন না কেউ আছেন? সবাই এগ্রি করছেন আমার সঙ্গে? জি স্যার। জি স্যার। তাহলে প্রোডাক্ট 1 এ কত প্রোডাকশন কোয়ান্টিটি বাজেট করলাম? 2700। প্রোডাক্ট 2 তে 4100, প্রোডাক্ট 3 তে 2800। তাহলে এবার আমরা প্রোডাকশন যখন পেয়ে গেলাম, আমরা ম্যাটেরিয়াল ইউসেজটা বের করে ফেলি। এগুলা কি আমি প্রোডাক্ট উৎপাদন করব স্যার? উৎপাদন করব, রাইট। উৎপাদনের বাজেট, প্রোডাকশন বাজেট। হ্যাঁ, প্রোডাকশনটা যখন পেয়ে গেলাম, তাহলে এখন ম্যাটেরিয়াল ইউসেজটা আমার বের করতে হচ্ছে। আর ম্যাটেরিয়াল ইউসেজটা বের করতে না পারলে আমি ম্যাটেরিয়াল পারচেজ কত করবো সেটা তো বের করতে পারবো না। সুতরাং ম্যাটেরিয়াল পারচেজ বাজার করার আগে আমাকে ম্যাটেরিয়াল ইউসেজটা কত প্রোডাকশনের জন্য কত ইউসেজ লাগবে এবং ওইটার সঙ্গে আমার কি আছে না আছে এগুলো যোগ বিয়োগ করে আমি পারচেজ বাজারে যাব। তাহলে আগে প্রোডাকশন বাজারের সঙ্গে রিলেট করে আপনি ইউসেজটা বের করেন আগে। তাহলে আমার M1 এ 2700 প্রোডাকশন করবো চিন্তা করছিলাম, সেখানে আমার প্রোডাক্ট 1 এ আপনারা 3টা কলাম রাখতে পারেন ম্যাটেরিয়ালের জন্য। প্রোডাক্ট 1, M1, M2, M3, 3টা ম্যাটেরিয়ালে কত ইউসেজ লাগবে বের করব। তাহলে প্রোডাক্ট 1 এ কত লাগবে? M1টা 5400, মানে 2700 ইউনিট প্রোডাকশন কোয়ান্টিটি, 2700 2 টাকা করে। প্রোডাক্ট বিতে কত লাগবে? 2 তে কত লাগবে? 8100, 16200। এটা অন্যভাবে করলে স্যার ইজি হইতো না স্যার? মানে ম্যাটেরিয়াল অনুযায়ী করলে তাহলে ম্যাটেরিয়াল অনুযায়ী তো ভালো হয়। আমি ম্যাটেরিয়াল অনুযায়ী যাচ্ছি, আমি M1 টা হিসাব করতেছি। M1 এ আমার প্রোডাক্ট 1 এ 700 প্রোডাকশন আছে, ম্যাটেরিয়াল লাগছে 2 কেজি করে, 5400। প্রোডাক্ট 2 তে লাগবে আমার ম্যাটেরিয়াল কত? 12300। না স্যার, আমি বলতেছিলাম স্যার, আমরা যদি এই যে আমরা যে বের করছি স্যার, প্রোডাকশন লাগবে হচ্ছে আমার 2700, 4100 আর হচ্ছে 2800। তো আমার তো টোটাল আমি জেনে গেছি স্যার টোটাল কতগুলোর প্রোডাকশন লাগবে। আমি যদি সবগুলোর যোগ করে ফেলি, তারপর যদি আমি ম্যাটেরিয়াল কত লাগবে হচ্ছে স্যার 2 + 3 + 4 হচ্ছে 9 হয়, টাইমস এর টোটালটা করলে তো আমার একসাথে বেরো যাচ্ছে। কারণ আমার তো শুধু লাগবে ম্যাটেরিয়াল কত লাগতেছে, আমার লাগতেছে টোটালটা আপনি যোগ করে সেটা দিয়ে না, এখানে রেশিও আছে কিন্তু মনে করেন আপনার সেটা আপনার মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট 1 এ আপনার কিন্তু লাগতেছে 2 কেজি করে, প্রোডাক্ট 2 তে লাগতেছে কিন্তু 3 কেজি করে, প্রোডাক্ট 3 তে লাগতেছে 4 কেজি করে। সুতরাং সবগুলো একসাথে যোগ করে দিলে আপনি একটা কি দিয়ে গুণ করবেন? আপনাকে তো ওয়েটেড করতে হবে এটাকে। মানে প্রোডাক্ট 1 এর জন্য 2 কেজি করে করতে হবে, প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে 3 কেজি করে করতে হবে, প্রোডাক্ট 3 এর ক্ষেত্রে 4 কেজি করে করতে হবে, ঠিক না? তাহলে 2700 ইনটু প্রথমে আপনি M1 টা হিসাব করে ফেলেন, 2700 প্রোডাকশন গুণ 2 কেজি যোগ প্রোডাক্ট 2 এ 4100 প্রোডাকশন গুণ কত কেজি? 3 কেজি। তারপরে প্রোডাক্ট 3 তে আমার 2800 প্রোডাকশন গুণ কত কেজি? 4 কেজি। 28900। তাহলে মোট কত M1 কিনতে হবে? 28900। 8900। সবার হয়েছে? এটা জিনিসটা সবার মাথায় আসছে? ক্লিয়ার হয়েছে কথাটা? সহজ জিনিস, রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। কারা করা হয়নি মনে হয়? স্যার ক্লিয়ার। প্রোডাক্ট M2 টা দেখেন, ম্যাটেরিয়াল 2 টা দেখি তাহলে আমাদের ম্যাটেরিয়াল 2 টা প্রোডাক্ট 1 এ লাগে 3 কেজি, আমার প্রোডাকশন হচ্ছে 2700 গুণ 3, তারপর প্রোডাক্ট 2 তে 4100 গুণ 3, M3 তে কত? আমার প্রোডাকশন হচ্ছে 2800 গুণ লাগে 2 কেজি। হ্যাঁ, 4 না তো? 4 দাও তো স্যার। প্রোডাক্ট 3 তে 4, অ্যাকচুয়ালি 2 4 দেবো, রাইট? হ্যাঁ 4। তাহলে 2800 গুণ 4, তাহলে প্রোডাক্ট M1 কত কেজি? সরি, আপনারা M1 8100, M2 12300, M3 11200।
মানে প্রোডাকশন ম্যাটেরিয়াল ওয়াইজ করেন 2700 ম্যাটেরিয়াল M2 তে করেন M2 আমার টোটাল কত লাগতেছে সেটা করেন M2 12300 লাগতেছে 4100 ইউনিট আমার M2 টা প্রোডাক্ট 1 এর জন্য M2 কত লাগতেছে 8100 8100 প্রোডাক্ট 1 এর 2700 গুণ 3 তারপরে প্রোডাক্ট 2 8100 হ্যাঁ প্রোডাক্ট 2 4100 ইউনিট প্রোডাকশন করব M2 আমার টাকা করে কেজি করে 12300 এবার প্রোডাক্ট 3 2 কেজি করে 2800 into 4 11200 4 হ্যাঁ তাহলে কত লাগতেছে 11200 টোটাল করলে আমার 31600 31600 এবার M3 এর একই রকম ভাবে করেন প্রোডাক্ট 1 এ কত লাগতেছে 2700 into 6 16200 রাইট 16200 4100 into 2 8200 তারপরে স্যার 2800 into 4 11200 টোটাল 35600 তাহলে আমরা কত পেলাম M1 ম্যাটেরিয়াল আমাদের ইউজেস কত 28900 M2 টোটাল হলো 31600 M3 35600 তাহলে এই যে আমরা ইউজেসটা পেয়ে গেলাম এখন আমি পারচেজ করব কত সেটা হিসাব করতে হচ্ছে হ্যাঁ তো পারচেজ করার জন্য আমার কি করতে হচ্ছে আমার ওপেনিং স্টক ক্লোজিং স্টকটাকে মাথায় আনতে হবে যে আমার তো লাগবে যেমন মনে করেন M1 প্রোডাক্ট কিনতে হবে লাগবে আমার ইউজেস হচ্ছে 28900 কিনতে হবে কত তাহলে আমার ওপেনিং স্টক আছে ক্লোজিং স্টক আছে তাহলে আমার ওপেনিং স্টক ক্লোজিং স্টকটা কি করব যোগ করবেন যোগ করব ক্লোজিংটা যোগ ওপেনিংটা বিয়োগ হ্যাঁ তাহলে 8900 টাকা ক্লোজিং স্টক কত 2200 এই যে 8900 2200 যোগ করেন তাহলে হয় 31100 তারপরে ক্লোজিং স্টক কত বাদ দিবেন 4300 ক্লোজিং বাদ দিয়ে দেন তাহলে 26800 এটা আমার প্রোডাক্ট ম্যাটেরিয়াল M1 এর জন্য M1 কিনতে হবে না পারচেজ করতে হবে পারচেজ কোয়ান্টিটি আচ্ছা প্রাইস কত হবে প্রাইস হবে 1. প্রাইস হচ্ছে কি আমার এখানে material price are expected to be 10% higher than this year and current prices are 1.1 kg for material 1 3 টাকা for material 2 2.5 টাকা for material 3 তাহলে 1.1 কে আরো 10% হাই করতে করেন 1.1 কে মাল্টিপ্লাই করলে 1.21 হয় কত হয় 1.21 হচ্ছে কি আমার প্রজেক্টেড প্রাইস বাজারের প্রাইস তাই তো 1.21 তাহলে 26800 কে 1.21 দিয়ে গুণ করলে কত টাকা হয় সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল পারচেজ 32428 সবাই কি রিলেট করতে পারতেছেন বিষয়টা স্যার আমার একটু প্রবলেম জি স্যার প্রবলেম আছে বলেন স্যার ওই স্যার A আর B বুঝছি স্যার কিন্তু ম্যাটেরিয়াল পারচেজ বাজেটটা স্যার একটু প্রবলেম হচ্ছে স্যার এটা বুঝিনি স্যার ম্যাটেরিয়াল পারচেজ বাজেটটা কেমনে করলাম এটাই তো প্রবলেম হচ্ছে তাই না আচ্ছা জি স্যার এটাতে ইউসেজটা আমরা কি করতেছি ইউসেজটা তো বের করছি আমাদের প্রোডাকশন অনুযায়ী কত প্রোডাকশন অনুযায়ী কত মাল লাগবে এটা বুঝছি স্যার এটা বের করার পরে আমি এখন মালটা আমার ম্যাটেরিয়ালটা আমার কিনতে হবে তো কেনার সময় আমি কি দেখব যে আমার ওপেনিং স্টক কিছু আছে কিনা প্রোডাকশনে আমি যা লাগাবো তার সেই ম্যাটেরিয়ালটার কিছু স্টক আমার কাছে আগে থেকে আছে কিনা ওটা আবার ওপেনিং স্টক কেমন তারপরে আমি কি চিন্তা করবো যে আমি ক্লোজিং স্টক কি রাখতে চাই বছর শেষে আমার কত ক্লোজিং স্টক আমি রাখতে চাই সেটা হিসাব করবো তাহলে আমার যে প্রোডাকশনের জন্য যেটা দরকার ওটার সঙ্গে আমি ক্লোজিং স্টকটা যোগ করে আর ওপেনিং স্টক যদি বাদ দিই তাহলে যেটা পাওয়া যাবে সেটাই তো আমার কিনতে হবে ঠিক কিনা ক্লোজিং স্টক 2200 টা কিভাবে আসছে স্যার এখানে ক্লোজিং স্টক স্যার এখানে বলে দিয়েছে যে দেখেন আমার কার্সারটা দেখতে পাচ্ছেন আপনারা ম্যানেজমেন্ট আর কিন টু রিডিউস স্টক লেভেলস ফর ম্যাটেরিয়ালস as well as closing stocks are to be much lower expected levels are shown below material 1 করবে 2200 কেজি material 2 করবে 1300 কেজি material 3 করবে 2000 কেজি এটা যে ক্লোজিং স্টক থাকবে আমার আর ওপেনিং স্টক আমার দিয়ে দিয়েছে ওপেনিং স্টক আছে আমার তাহলে আমার ইউসেজ যেটা বের করছি প্রোডাকশন ইউসেজ সেটা সঙ্গে ক্লোজিং স্টকটা যোগ করে ওপেনিং স্টকটা বাদ দিলে আমি ওইটাই তো কিনতে হবে আবার তাই না জি স্যার এটা তো আমার বাদ দিচ্ছে স্যার এখানে একটা স্টক স্যার উপরে যেটা বলে দিচ্ছে ওইটা স্যার এটা ওপেনিং স্টক দ্য ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল স্যার একদম উপরে ওপেনিং স্টক আরেকটা বলে দিছিল স্যার ওইটাও মানে দুইবার দিছে যে স্যার এটা বুঝিনি স্যার দুইবার কেন দিছে স্যার দুইবার একটা ওপেনিং স্টক একটা ক্লোজিং স্টক
এই যে আমার কনসেপ্টটা যেখানে সেখানে কি একটা প্রোডাক্টের একটা ম্যাটেরিয়ালের দুই রকম একটা প্রোডাকশন ইউনিট আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। এটা না, এটা হচ্ছে প্রোডাক্টের কথা বলছো। এটা ওপেনিং স্টক ইজ এক্সপেক্টেড এটা ফিনিশ প্রোডাক্টের। ও আচ্ছা স্যার, এটা ফিনিশ প্রোডাক্টের কথা বলতেছে। এটা যে প্রোডাকশনের সাথে রিলেটেড ম্যাটেরিয়ালের কথা বলতেছে। স্যার প্রোডাক্ট আর ম্যাটেরিয়াল আলাদা আলাদা কেন দিচ্ছেন স্যার? আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব না, মানে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না স্যার, মানে প্রোডাক্ট। হ্যাঁ পুরা। আচ্ছা তাহলে আমি আবার গোড়ায় যাই, এটা আপনাদেরকে আমি চার্টে বোঝাবার চেষ্টা করতেছিলাম, সেখানে তাহলে চলে আসেন। হ্যাঁ আবার দেখেন তাহলে কেন আপনার প্রশ্নটা আপনি খুঁজে পাচ্ছেন। দেখেন প্রথমে আমরা কি করব, সেলস এর বাজারটা করবো, তাই না? সেলস আমি কত সারা বছর ধরে কত সেল করতে চাই। এখন আমি সেলস করার পরে কি হবে, আমার প্রোডাকশন বাজারটা বের করবো। কারণ তাহলে সেলস কি করতে চাই, আমার সেলসে কিছু ফিনিশ প্রোডাক্ট থাকে না স্টকে। তাহলে আমার প্রোডাকশন বাজেট করতে গেলে আমার চিন্তা করতে হবে যে আমি যে সেলসটা টার্গেট করছি ওইটার কতটুকু স্টক আমার কাছে প্রথমে আসে সেটা আমি দেখবো আগে। দেখার পরে কি করব, আমি আমার ক্লোজিং স্টক আমার ফিনিশ প্রোডাক্টের ফিনিশ গুডস এর ক্লোজিং স্টক কত রাখতে চাই সেটাও মাথায় রাখবো। মানে আমি এখন বের করার চেষ্টা করতেছি কি প্রোডাকশন কত করবো সেটা। তাহলে আমার ফিনিশ প্রোডাক্টের ক্লোজিং স্টক কত থাকবে এবং আমি কত সেল করব এটা যোগ করে যদি আমাকে ওপেনিং স্টকটা সেখান থেকে বাদ দিই তাহলে সেটা আমার প্রোডাকশন বাজেট। ঠিক কিনা বলেন? ঠিক স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি আমার কথাটা আগে ক্লিয়ার করেন, আপনার সঙ্গে আমি আগে আন্ডারস্ট্যান্ডিং আসি। হ্যাঁ যে আপনি বলছেন যে কেন আমরা করব, মানে দুইটা কথা করব, একটাই করা উচিত। এই যে আমার তো একটা তো আমার ফিনিশ প্রোডাক্টের স্টক নিয়ে কথা বলতেছি, আর একটা হচ্ছে প্রোডাকশন নিয়ে কথা বলছে, র ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতেছি। দুইটা কিন্তু দুই জিনিস। হ্যাঁ র ম্যাটেরিয়ালটা আমার প্রোডাকশনের সঙ্গে জড়িত, যে প্রোডাকশনটা বাজার করবো ওটার সঙ্গে জড়িত, আর আমার সেলসটা কিন্তু ফিনিশ প্রোডাক্টের সঙ্গে জড়িত। তাহলে দুটো স্টকের কথা আসতেছে, একটা ফিনিশ প্রোডাক্টের স্টক, একটা হচ্ছে কি র ম্যাটেরিয়াল স্টক। তাহলে আমার প্রোডাকশন আমার সেই জন্যই আমি যেটা করবো যে আমার ওপেনিং স্টক অফ ফিনিশ প্রোডাক্ট এখানে বলে দিচ্ছে, হ্যাঁ যে সেলসের সঙ্গে জড়িত। এবং এটা করে আমি যখন প্রোডাকশনের বাজেট করতে হবে তখন আমার সঙ্গে প্রোডাকশনের সঙ্গে কত ম্যাটেরিয়াল লাগবে না লাগবে সেই স্টকটা হিসাবে আমার তখন করে পারচেজ বাজেটটা করতে হবে। এবার ক্লিয়ার হচ্ছে কিনা বলেন কথাটা? জি স্যার ক্লিয়ার হয়েছে। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমি তো সবসময় চাবো যে আমার মানে উৎপাদিত পণ্য সবগুলা মানে সেল হয়ে যাক, আমার জন্য কোনো সমাপনী মজুত পণ্য না থাকে, এন্ডিং ইনভেন্টরি না থাকে। তাহলে স্যার এখানে আমরা কেন ধরে নিচ্ছি যে এন্ডিং ইনভেন্টরি থাকবে? না আপনি কেন চাইবেন না ইনভেন্টরি না থাকে? আপনি ইনভেন্টরি না থাকাতে আপনার জন্য ডেঞ্জারাস হয়ে যেতে পারে। ইট কুড বি ডেঞ্জারাস ফর ইউ। মার্কেট শেয়ার লস করতে পারেন। আপনার তো শিওর দিতে পারেন না যে আপনার ক্লোজিং স্টক থাকবে না, আপনি তো এটা কখনো শিওর দিতে পারেন না। হ্যাঁ বাজেট করবেন, এটা সেল হইতে না পারে এবং সেল হতেও পারে, আবার দেখা যাচ্ছে আপনার শর্ট হইতে পারে, এটা স্বাভাবিক। মনে করেন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, প্রশ্নকর্তার নাম বলেন তো একটু। স্যার মোহাম্মদ সালাউদ্দিন স্যার। সালাউদ্দিন। মনে করেন আপনার প্রোডাকশন করতে একটা প্রোডাক্টের 1 মাস সময় লেগে যায়, বুঝছেন? জি স্যার। এখন আপনি 1 মাসের প্রোডাকশন করার পরে থেকে বিক্রি করতে পারবেন, কথা বলছেন না? আপনি যদি প্রোডাকশন যদি যা করছেন তাই সেল করে ফেলেন তাহলে আপনি ওই 1 মাসের গ্যাপটা কিভাবে ফিল আপ করবেন যদি আপনার স্টক না থাকে? জি স্যার বুঝছি স্যার। বুঝছেন না এই বিষয়টা? ওকে স্যার। তারপরে আসেন তাহলে কি হলো, তাহলে আমরা প্রোডাকশনটা করলাম, ম্যাটেরিয়াল ইউজেসটা করলাম, ম্যাটেরিয়াল পারচেজটাও বুঝতে পারলাম। বুঝতে পারছে সবাই? এটাকে বুঝতে পারি নাই স্যার ম্যাটেরিয়াল পারচেজ স্যার একটা কথা ছিল স্যার, বলেন স্যার। এই এন্ডিংটা স্যার কেন মাইনাস করলাম স্যার এখানে ম্যাটেরিয়ালে স্যার? আপনার প্রোডাকশনের সাথে স্যার এটা যে যোগ করলাম মানে ম্যাটেরিয়াল ইউজেস বাজেটের স্যার 28,900 সাথে 2,200 যোগ করছি, আর স্যার এই এন্ডিংটা 4,300 যে স্যার মাইনাস করলাম স্যার। 28,900 সাথে তো স্যার 4,300টা অ্যাড আছে না স্যার? এটা না কেন করলাম? 8,900 যেটা দিতে পারছি স্যার, এটা না স্যার 28,900 সাথে 2,200 স্যার। আমি তো প্রোডাকশন যেটা করছি স্যার এটা তো স্যার ওই এন্ডিং এর মাঝে স্যার অলরেডি আছে। না এখানে আপনার একটা ভুল হচ্ছে। ভুলটা কথা হচ্ছে বলি আপনাকে, 28,900 যেটা বের করছি ওটার মধ্যে ক্লোজিং স্টক নাই, ওটা আমি তো সেলস এর উপর নির্ভর করে বের করছি। আমার 2700 প্রোডাক্ট 1 আমি 2700 কোয়ান্টিটি বিক্রি করবো চিন্তা আমরা প্ল্যান করছি, তাই তো? এই 2700 প্রোডাক্ট বিক্রি করার জন্য 2700 ইউনিট প্রোডাক্ট 1 বিক্রি করার জন্য আমার কতটুকু র মেটেরিয়াল দরকার হবে, ওটাই হচ্ছে আমার ইউসেজ বাজেট, প্রোডাকশন বাজেট। আমি প্রোডাকশন করার জন্য ওটা ইউজ করার জন্য আমার কি লাগতেছে সেজন্য তো আমি 2700 যে আমার আমি ভুল বলছি। প্রথমে আমি করছি প্রোডাকশন বাজেটে বের করছি, আমি
সেলস করার জন্য কত প্রোডাকশন করব ওইটা আমার ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, সেলস স্টকে যোগ বিয়োগ করে আমি প্রোডাকশন কোয়ান্টিটি প্রথমে বের করছি। প্রোডাকশন কোয়ান্টিটি যখন বের করছি, বের করার পরে আমি এখন পারচেজ যাচ্ছি। পারচেজ যাওয়ার সময় আমার তো পারচেজের র মেটেরিয়াল তো আমার ক্লোজিং স্টক থাকতে হবে, নাহলে কিন্তু না জি স্যার ঠিক আছে প্রোডাকশন গ্যাপে পড়ে যাব। সেই জন্য আমার এটা করতেই হবে। বুঝা গেছে? এটা তো স্যার যে মানে ভিতর তো স্যার মানে যেটা বললেন স্যার মানে প্রোডাকশনের ভিতর যে ইন্ডিংটা থাকতে হবে, তাহলে স্যার যে যেহেতু ওই 2800 মানে 28900 ভিতরে স্যার মানে যেহেতু ইন্ডিংটা আছে, তাহলে মানে আমার এইটাই যে কোয়েরি স্যার, মানে আবার কেন এক্সট্রা করে স্যার 2200 মানে ইন্ডিংটাতে যোগ করতেছিলাম? আমি যেটা প্রোডাক্ট মানে সেলসের সঙ্গে আমার 8900 যেটা বেড়েছে, 8900টা আমার প্রোডাকশনের সঙ্গে উপর নির্ভর করে ইউসেজটা বেড়েছে। বুঝছেন? ইউসেজটা বেড়ার পরে আমি এখন তো মাল কিনতে হবে। আমার মাল কেনার জন্য তখন তো আমার তো অন্য হিসাব, তখন তো আমার প্রসেসিং ইনভেন্টরি এটা তো আরেকটা হিসাবে চলে গেলাম। আমি তখন একটা থেকে ফিনিশ প্রোডাক্ট হিসাব করলাম। ফিনিশ প্রোডাক্ট হিসাব করতে গিয়ে আমার ইউজ পেয়ে গেলাম। ইউজ পাওয়ার পরে আমি ম্যাটেরিয়ালটা কত কিনবো না, তখন তো আরেকটা হিসাবে আসলাম। সুতরাং ওটা তখন নাই। আপনার পারচেজ ম্যাটেরিয়াল পারচেজের সঙ্গে ক্লোজিং স্টক পারচেজের সঙ্গে মিলাতে হবে না। ক্লোজিং স্টক আমার যেটা সরি ফিনিশ প্রোডাক্টের সঙ্গে আপনার ফিনিশ প্রোডাক্টের একটা স্টকের হিসাব, ম্যাটেরিয়াল একটা স্টকের হিসাব, দুটো তো দুই জিনিস। স্যার এখানে তো একটা নরমাল ফর্মুলা আমরা ধরতে পারি, সেটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে হোক আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হোক, ক্লোজিংটা অলওয়েজ যোগ হচ্ছে এবং ওপেনিংটা বিয়োগ হচ্ছে। স্যার এটা সব ক্ষেত্রেই একদম সব ক্ষেত্রে। স্যার এটা একটা অ্যালজেব্রা করে তো বের করা যায়, মানে আমি একটা চ্যাট একটা ভেরি সিম্পল কনসেপ্ট, শুধু কনসেপ্টে মাথায় প্রোডাকশন অথবা ম্যাটেরিয়াল স্যার যে কোনো ক্ষেত্রেই এটাই ইউজ করতে হচ্ছে, মানে এভাবেই করতে হচ্ছে। স্যার ম্যাটেরিয়াল পারচেজ বাজেটে 1.21 কিভাবে আসছে স্যার, এটা একটু দেখাই দিবেন স্যার? আচ্ছা, এখানে বলে দিছিল যে ম্যাটেরিয়াল প্রাইসেস আর এক্সপেক্টেড টু বি 10% হায়ার দেন দিস ইয়ার। তাহলে এই বছর থেকে 10% ব্যয় বৃদ্ধি হবে, ম্যাটেরিয়াল প্রাইস বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আমার এই বছরের দিস ইয়ার এন্ড কারেন্ট প্রাইসেস আর $1.1 per kg of material 1 M1, $3 per kg material 2 and 2.5 kg per kg material 3। তাহলে এই বছরের প্রাইস ছিল আমার $1.10 material 1 এ, 10% হাই করলে 1.1 into 1.1 তাহলে 1.21, আর ম্যাটেরিয়াল 2 এর ক্ষেত্রে হবে 3 into 1.1 $3.30। ম্যাটেরিয়াল 3 এর ক্ষেত্রে হবে 2.5 into 1.1 $2.70। এই বুঝছেন? এবার আসেন তাহলে লেবারের ক্ষেত্রে। লেবার ইন আওয়ার্স এন্ড ভ্যালু। প্রথমে আওয়ার্সটা বের করেন, তারপর ভ্যালুটা বের করে দেবেন। তাহলে আমি প্রোডাকশন করবো 700 কেজি, 700 প্রোডাক্ট 1 করবো 700। আমার কত লেবার করে লাগে? স্কিল 3টা করে লাগে, 3টা করে স্কিল লাগে প্রোডাক্ট 1 এর ক্ষেত্রে 3টা। তাহলে 700 into 3 কত হয়? 8100। প্রোডাক্ট 2 করবো প্রোডাকশন 4100, লেবার লাগবে একটা করে কত? 4100। এটা প্রথমে স্কিল লেবারটা এটা করতেছি। यस স্যার 4100 আর 4100 প্রোডাক্ট 3 তে লাগছে কত স্কিল লেবার? 2800 করে 2800 প্রোডাক্ট 8400। তাহলে 8100 যোগ 4100 যোগ 8400 তাহলে মোট হয় 20600। এটা ইউসেজ কোয়ান্টিটি লেবারের ইউসেজ আওয়ার ইনটু আমার রেট হচ্ছে 6 টাকা করে বলা আছে, 6 টাকা পার আওয়ার, গুণ করে দেন 20000 থেকে 6 দিয়ে গুণ করে দেন, কত হয়? 1,23,600। আচ্ছা, এটা হচ্ছে স্কিল লেবারের বাজেট। এবার সেমি স্কিল লেবারের বাজেট আসেন 2700 গুণ কত? 3 2700 গুণ 3 4100 গুণ 3 চিড়ে পেলছো তুমি? আহারে চিড়ে পেলছো? খুব ভালো করেছো, আরো ছিল। হ্যাঁ, মিট করে দিলাম। তাহলে আমাদের সেমি স্কিলতে চলে আসেন কত? 700 প্রোডাক্ট 1 700 গুণ 3 কথা বলেন, আমার সাথে কথা বলেন। 3 into 41 আর হচ্ছে প্লাস 4 into 28 2800 2800 গুণ 4। হ্যাঁ, আর টোটাল আছে 3 টোটাল আছে 31600।
টোটাল আসে 31,600 ঘন্টা সেম স্কিল লেভেল লাগে। কিন্তু 4 করলে আমরা 1,46,400। তো মোটামুটি তাহলে বোঝা গেছে আশা করি, সবাই বুঝছেন তো নাকি? কারো কোনো খরচ নেই আশা করি। ইটস ভেরি সিম্পল এন্ড ইজি, জাস্ট আপনারা মাথায় ঢোকাবেন এবং দ্রুত কিভাবে করতে হয় প্র্যাকটিসটা বাসায় অবশ্যই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। আমার একটা প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর কি সাধারণত সেলস। আমার যেই ফ্যাক্টরটা আমার বাজেটের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, যেটার দিকে আমি বাজেট শুরু করব। যেমন মনে করেন সাধারণত সেলসটাই হচ্ছে কি আমার কি, আমার প্রথম দিকে আমার সেলস দিয়ে তো আমি হিসাব করলাম সবকিছু, সুতরাং এটাই আমার প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। কিন্তু অন্যান্য রিসোর্সও হইতে পারে, আমার লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। যেমন when a key resource is in short supply and affects the planning decisions, it is known as the principal budget factor or limiting budget factor. It is usually assumed in budgeting that sales demand will be the key factor, setting a limit to what the organization can expect to achieve in the budget period. When the principal budget factor has been determined, this should be the starting point for all other budgets. আপনি যদি সেলসটা ঠিক করতে পারেন, যেটা আমরা একটু আগে করলাম, সেলসটাও ঠিক করতে পারেন, তখন আপনি অটোমেটিক্যালি সেলসের উপর নির্ভর করে প্রোডাকশন বাজেট কত হইতে পারে সেটা বের করতে পারলেন। যখন আপনি প্রোডাকশন বাজেট করলেন, তারপরে আপনি পারচেজ বাজেট ইউসেজের মধ্যে গেলেন, ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট করলেন, ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট করার পরে আপনি পারচেজ বাজেট কি করতে পারবেন, তখন সেটা করতে পারবেন। একটা সাথে রিলেটেড। তাহলে কি হচ্ছে কি আমার প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর হচ্ছে কি সেলস, এটাকে বলে সেলস হচ্ছে কি। আবার এমনও হতে পারে যে আমার ডিমান্ড আছে অনেক, কিন্তু আমার প্রোডাকশন ক্যাপাসিটি কম, হতে পারে না ভাই? বলেন। জি স্যার। আমার প্রোডাকশন ক্যাপাসিটি কম, ডিমান্ড অনেক বেশি, সেক্ষেত্রে আমার কি বাজেটিং ফ্যাক্টর হবে, আমার প্রোডাকশন ক্যাপাসিটি কত সেটার উপর নির্ভর করে আমি ফুল টাইম প্রোডাকশন দিব। তখন ওইটাকে আমি কি ফ্যাক্টর হিসেবে ধরতে হবে, তখন ওইটাই আমার প্রোডাকশন বাজেট হয়ে যাবে। যতটুকু বন্ধ করতে উৎপাদন করবো ততই আমার সেল হতে পারে। সেক্ষেত্রে আমি হাইয়েস্ট প্রোডাকশন ইউনিটটাকে আমি সেলস হিসেবে ধরে আমি একটা করে মাস্টার বাজেট রেডি করতে পারবো, ঠিক আছে? তো দিস ইজ কল্ড প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর অথবা কি বাজেট বা লিমিটিং বাজেট ফ্যাক্টর। আচ্ছা স্যার, থ্রোপুটে যেমন করছিলাম ঠিক এরকম? থ্রোপুটে কি করছিলাম? আর এই যে র‍্যাঙ্কিং করে যে আমার কোনটাতে প্রফিট বেশি আসে সেই হিসেবে। হ্যাঁ, ওইটা ওই প্র্যাকটিসটা আপনার আসতে পারে সামনে, এরকম দেখবেন আরো দুই একটা অঙ্কের মধ্যে এটা পাবেন। হ্যাঁ, থ্রোপুটে যেটা করছিলাম যে আমার বাজেট বেশি, থ্রোপুটে যেমন তো আমার তো ওটা আমি প্রফিট নিয়ে আলোচনা করছিলাম যে আমার কোন প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি প্রফিট, সেটা আমি কত বিক্রি করতে বেশি পাচ্ছি, হাইয়েস্ট কত বিক্রি করতে পারছি। থ্রোপুটের কনসেপ্ট ছিল সেরকম। হ্যাঁ, এখানে একটা ডিফার করতেছে বিষয়টা। আমার থ্রোপুটে কি করছে, আমার 3টা প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি প্রফিট করতে পারি, সেই প্রোডাক্টটা আমি সবচেয়ে বেশি সেল করতে গেলে আমি কিভাবে করতে পারি, ওই থ্রোপুটে আমি ওই ক্যালকুলেশন করছিলাম, ঠিক না? জি স্যার। এক্ষেত্রে কিন্তু আমি বাজেট করতেছি, একটু ডিফারেন্ট কনসেপ্টটা। আর থ্রোপুটে যে বিষয়টা বলছেন সেটা কিন্তু সামনে পাবেন আরো, এটা খুব ইন্টারেস্টিং, এগুলো পাবেন একটা সাথে রিলেটেড। তো দেখেন আমরা যে আজকে বাজেটিং যে শিখতেছি, রিলেটেড কেন বললাম কথা, দেখেন আমরা যে কস্টিং মেথডগুলো শিখলাম, কস্টিং মেথড শেখার পরে যেমন অবজেকশন কস্টিং, আপনার মার্জিনাল কস্টিং, থ্রোপুট কস্টিং সব যে শিখলাম, শিখে গিয়ে আমরা কিন্তু তারপরে কিন্তু ভ্যারিয়েন্স অ্যানালিসিস যখন গেছি, তখন আমাদের কস্টিং মেথডগুলো কনসেপ্টগুলো পুরোই আমাদের ভ্যারিয়েন্স অ্যানালিসিসের মধ্যে কাজে লাগাইতেছি, ঠিক না? আজকে আমরা করতেছি বাজেটিং। তাহলে বাজেটিং করতে গিয়ে কিন্তু আমার যে আগে যে বাজেট করে আসছি কস্টিং করার সময় বা ব্যালেন্স করার সময়, তাহলে বাজেটটা কি জিনিস কিভাবে করতে আজকে আমরা কিন্তু সেটা শিখেছি। সো ইন্টার রিলেটেড, কিন্তু এই সাবজেক্টটা পুরোটাই ইন্টার রিলেটেড। একটা করে চ্যাপ্টার যদি আগান তাহলে আপনারা মজা পাবেন এবং করতে ভালো লাগবে এবং রিলেট করতে পারবেন। আচ্ছা, তাহলে এবার আসি প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর গেল। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই। Occasionally, however, there might be a shortage of a key resource, such as cash, raw material, supplies. Resources shortage হতে পারে, cash shortage হতে পারে, আপনার cash টাকা কম থাকতে পারে, আপনি প্রোডাক্ট নিতে পারছেন না। raw material supply এর মধ্যে সমস্যা থাকতে পারে, skill labor সমস্যা থাকতে পারে, equipment এর সমস্যা থাকতে পারে। তাহলে occasionally there might be a shortage of a key resource, such as cash, raw material, supplies, skill labor, or equipment. If
a resource is in restricted supply and the shortage cannot be overcome, the budget for the period should be determined by how to make the best use of this key budget resource rather than by sales demand. তখন আমার সেলস ডিমান্ডটা কাজে লাগাতে পারছি না, আমি তো সেলস ডিমান্ড আছে কিন্তু আমি প্রোডাকশন দিতে পারছি না। আমি আমার বেস্ট রিসোর্সটাকে বেস্ট ইউজ করে কিভাবে আমি ওটা কাজে লাগা বাজেট করবো সেটাই আমি বাজেট করবো। এবার আসি সেন্সিটিভিটি অ্যানালাইসিস। এটা কি জিনিস? There is always a significant degree of uncertainty concerning many of the elements incorporated within a business plan or budget. সবসময় একটা আনসার্টেনিটি থাকতে পারে আমাদের, থাকে। The budget officer is often required to report on such uncertainty in some way. There are various approaches to this issue, and one of the most widely used is sensitivity analysis. Acha, a sensitivity analysis exercise involves revising the budget on the basis of a series of varied assumptions. Revising the budget. Revising the budget on the basis of a series of varied assumptions. আমি বিভিন্ন ধরনের assumption নিয়ে আমি বাজেটটাকে বারে 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 রিভাইজ করা আমার কাছে ইনভলভ, রিভাইজ করে যখন করবো ওটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। মনে করেন আমার 100% ক্যাপাসিটিতে কি হবে, 80% ক্যাপাসিটি কি হবে, 60% ক্যাপাসিটি কি হবে, হ্যাঁ, তাহলে আমার কি রেজাল্ট আসবে, এই ধরনের বিভিন্ন assumption নিয়ে যখন কাজ করবো ওটা সেন্সিটিভিটি অ্যানালাইসিস। One assumptions can be changed at a time to determine the impact of the budget overall. একটা assumption এর জন্য অন্য assumption এর মধ্যে রিফ্লেক্ট করতে পারে। For example, if sales quantities were to be changed, the impact on profits, cash flow, etc. could be observed. যদি আমার সেলস কোয়ান্টিটি যদি বিভিন্ন অবস্থাতে আমি বিভিন্ন কোয়ান্টিটিতে রাখি বাজেট করার সময়, তাহলে ওইটার রিফ্লেকশনে, ওটার ইম্প্যাক্টে প্রফিটে কি রিফ্লেকশন হচ্ছে, ক্যাশ ফ্লোতে কি রিফ্লেকশন হচ্ছে, সেটাও আমাদের বাজেটিং এর মধ্যে আমরা ক্যান অবজার্ভ দ্যাট। এবং এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্প্রেডশিট ইউজ করা। When changing more than one variable at a time, it may be better to use spreadsheets to simplify and speed up the process. Spreadsheet মানে কি স্যার? এক্সেল। এক্সেল পারেন না কে কে? এখানে আমার বলেন তো কেউ আসছেন এখানে এক্সেল পারেন না? এরকম তো স্যার কেউ পাওয়া কঠিন। আছে, অনেকেই আছে, অনেকেই আছে। আমি সবার জন্য বলি, Excel is a must for the cost accountant, for any accountant. Excel is a must. If you do not know how to use Excel, you are no more there. Excel যারা পারেন না, এক্সেলটা শিখে ফেলবেন, খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না, দেখলে শিখে ফেলতে পারবেন একদম ইজিলি করতে পারবেন। কিন্তু এক্সেল ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এক্সেল যারা করেন নাই এখনো, যখন যারা পারেন না করেন না, এক্সেলটা শিখে পারেন না, এবং এটাকে আপনার ডেইলি কাজে, বাসার কাজেও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, আমি ফর মাইসেলফ আমি কোনো প্রাতিষ্ঠানিক ভাবে এক্সেলটা শিখার চেষ্টা করিনি, আমি ওই যে করতে 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 হয়ে গেছে আমার। তো আলহামদুলিল্লাহ যেটুকু পারি ওটা আমার কাজ চলে যায় ভালোই, নট ব্যাড। তো এক্সেল ছাড়া হবে না, কিন্তু এক্সেল লাগবে। স্যার নিজে করতে করতে শেখাটা স্যার অনেক মজা স্যার, শেখাচ্ছে ডেফিনেটলি। তখন তো মানে একটা নতুন আপনি করলেন তখন মজা লাগবে যে একটা নতুন শিখলাম। বাট হ্যাঁ, আবার কোথাও যদি আপনি পারফেক্ট ট্রেনিং নেন এবং ডিভোটেডলি যদি ট্রেনিং নিতে পারেন, যে আপনি শেখার জন্য ওখানে ট্রেনিং নিচ্ছেন, তাহলেও কিন্তু খুব ইজিলি অনেক কিছু তাড়াতাড়ি করে ফেলা যায়, সেটাও ভালো। আবার নিজে করলেন সেটাও ঠিক আছে, টাইম লাগতে পারে, তারপরেও মজা আছে। বাট এক্সেল ছাড়া আমি বলি ফর গডস সেক আপনারা দেরি করেন না, এক্সেলটা ইমিডিয়েটলি শিখে ফেলেন, সেটা লাগবে। আমাদের অবশ্য ইউনিভার্সিটি থেকে যারা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং মেজর নিত, ওদেরকে আপনার ইউনিভার্সিটি থেকে কম্পালসারিলি আপনার এক্সেল শেখানো হতো আর কি, সাথে সাথে ইআরপিটা অল্প স্বল্প শেখানো হয়েছে। কোন ইউনিভার্সিটিটা? স্যার নর্থ সাউথ। রাইট। ইট ইজ মাস্ট প্র্যাকটিক্যাল। ইট ইজ প্র্যাকটিক্যাল যে আমাদের দেশের যে মানে ইউনিভার্সিটি গুলো এখনো যে সিলেবাস গুলো আছে, অনেক ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সিলেবাস নাই, হয়নি এখনো স্যার, এখনো হয়নি। আমরা কিন্তু আবার আইসিএমইতে নতুন সিলেবাস যেটা অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছি, ওখানে প্র্যাকটিক্যাল কিছু ঢুকাবো আমরা। ওখানে সিলেবাস প্র্যাকটিক্যাল অনেক কিছু আছে, সেগুলো আসবে, কিন্তু আরো বেশি প্র্যাকটিক্যাল। যেমন এখন কিন্তু অনলাইনে অনেক কাজ হয়, অ্যাকাউন্টিং এর কাজ হয়, ফ্রিল্যান্সিং কাজ হয় অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা এখনো ফ্রিল্যান্সিং অনেক পিছিয়ে আছে।
এবং এটাতে কাজ করার হিউজ স্কোপ আছে এবং আমরা এটা নিয়ে খুবই কনসার্ন। বিশেষ করে আমি তো খুবই কনসার্ন, আমি খুবই ইন্টারেস্ট শো করি যে আমি এখানে একটা বড় স্কোপ দেখতে পাচ্ছি ফর ফিউচার অ্যাকাউন্টেন্টস। তো এখানে আমাদের আসতেই হবে। স্যার এখানে বেসিক্যালি ইসে কাজ করা যায়, কুইক বুক জিরো এইগুলো বেশি কাজ করে এখানে। কুইক বুকস আছে, জারো আছে, জিরো সেইজ আছে, এগুলো শেষ তো প্রণয় গেছে। কুইক বুকসটা এখন খুবই ভাইটালি চলতেছে। কুইক বুক খুব জনপ্রিয়। তো এরপর হ্যাঁ খুবই জনপ্রিয়। আমি রিসেন্টলি একটা কোর্স করছি, আমিও কিছু জানার চেষ্টা করছিলাম এবং কিছুদিন আগে একটা কোর্স করলাম, মানে জাস্ট জানার জন্যই। হ্যাঁ, হয়তো বা ফ্রিল্যান্সিং চেষ্টা করতে পারি, বাট করতে বাধ্য না করলে কিন্তু ফিউচারটা দেখতেছি তো ওদিকেই চলে যাচ্ছে। আপনার ক্লাউড বেসড অ্যাকাউন্টিং এ চলে যাবেন। আপনি ক্লাউড বেসড অ্যাকাউন্টিং যাবেন, অথচ আপনি কোম্পানি চালাতে পারেন, এক্সেল পারেন না, আপনি যে ফর্মুলা এগুলো যদি পারেন না, সফটওয়্যার পারেন না, তাহলে তো আপনি পিছিয়ে যাবেন। আলটিমেটলি কারেন্সি সিস্টেমটাও তো আপনার ক্রিপ্টোকারেন্সিতেই কনভার্ট হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি তো আমাদের বাংলাদেশে এখনো অ্যালাউড হয় নাই, বাট এটা কনভার্ট হবে কিনা কি হবে, এটা তো বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে। স্যার মাঝে তো আমাদের বাংলাদেশের একজন ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করছে স্যার। গ্রেফতারও করছে। সো কনসেপ্টটা ডিফারেন্স আছে। এটা তো অনেকে বলে যে এটা এখনো তো মানে অনেকে এটাকে মানে গ্যাম্বলিং বলে। সো দেয়ার আর বিভিন্ন ধরনের ওখানে আছে ক্রিপ্টোকারেন্সি। স্যার ইটস ওয়ান কাইন্ড অফ গ্যাম্বলিং স্যার, কারণ প্রত্যেক বছর 100% বাড়তেছে, 100% বাড়তে আবার হঠাৎ করে নাই হয়ে যাচ্ছে। না আপনি না জেনে এটা বলতে পারেন না। আলটিমেটলি অনেক স্কোপ আছে। ফিউচারটা আচ্ছা আমরা মেইন ট্র্যাক থেকে সরে যাচ্ছি। আমি তো কনসেপ্ট টাইম কি বলছি। তাহলে এক্সাম্পল অফ সেনসিটিভিটি অ্যানালাইসিস দেখি আমরা। এখানে an organization has a budget for the first quarter of the year as follows. একটা বাজেট করছে যে 100 ইউনিটের জন্য 40 টাকা করে, 4000 টাকা। ভ্যারিয়েবল কস্ট 100 ইউনিটের জন্য 20 টাকা করে, 2000 টাকা। ফিক্সড কস্ট 1500 করে তার খরচ হবে। তার প্রফিট, এটা তার বাজেট, ফার্স্ট কোয়ার্টারের জন্য বাজেট। হ্যাঁ, এই যে 100 ইউনিটের উপর বাজেট। আচ্ছা, সে এখন দেখলো যে সে আনসার্টেনিটি ভুগতেছে ভ্যারিয়েবল কস্টিং। এই যে ভ্যারিয়েবল কস্টটা সে এখানে আছে 100 ইউনিট 220 টাকা করে, 2000 টাকা। সে বলতেছে যে না, there is some uncertainty over the variable cost per unit and the cost could be anywhere between 10, 30, 20 as the expected outcome. We are required to carry out a sensitivity analysis of this. One approach to this would be to present the budget shown above as an expected case, but with two other cases as worst and the best possible. তাহলে সে worst, সে দেখলো যে তার ভ্যারিয়েবল কস্টটা 20 টাকার জায়গায় 10 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে। তাহলে তার এক্সপেক্টেড কেস হচ্ছে 20 টাকা করে, বেস্ট কেস হচ্ছে 10 টাকা করে, ওয়ার্স্ট কেস হচ্ছে 30 টাকা করে ভ্যারিয়েবল কস্ট। সেক্ষেত্রে সে করলো কি, সে তখন সে হিসাব করলো যে ওয়ার্স্ট কেসে তার কি হবে, 30 টাকা করে যদি ধরি, তাহলে আমার তার সেলস 4000 ঠিক আছে, ওয়ার্স্ট কেসের মধ্যে আবার 30 টাকা করে 3000 টাকা ভ্যারিয়েবল কস্ট, ফিক্স কস্ট 1500 আছে। আর বেস্ট কেসের মধ্যে একই রকম সেলস 4000 আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে আপনার 10 টাকা করে হলে 1000 টাকা, ফিক্স কস্ট আগের মতোই। সো দেখেন এক্ষেত্রে তার প্রফিট হয় 500 টাকা এক্সপেক্টেড কেসে, আর ওয়ার্স্ট কেসে তার লস হয় 500 টাকা, আর বেস্ট কেসে হয় 1500 টাকা লাভ। এখন দেখেন, this gives managers a range of possible outcomes and allows them to make decisions accordingly. In practice, they may build in targets and monitoring points during the period to determine which budget is appearing most likely. This would allow them to take further action during the period rather than wait until the end of the quarter when it might be too late. এখন যদি সে তিনটা কেসে যদি মানে ওয়ার্স্ট কেস, বেস্ট কেস, এক্সপেক্টেড কেস, তিনটা কেস যদি সে যদি বাজার করে রাখে, তাহলে কিন্তু সে মেন্টালি প্রিপেয়ার্ড, যে ঘটনাই ঘটুক, যে ধরনের কেসে হোক না কেন, সে ওটাকে অ্যাডপ্ট করতে পারবে এবং সেটাকে সে ফেস করতে পারবে। So in practice, they may build in targets and monitoring points during the period to determine which budget is appearing most likely. যখন প্র্যাকটিসে যখন অ্যাকচুয়াল কাজ করতে থাকবে, তখন তারা বুঝতে পারবে যে কোনটা মোস্ট লাইকলি হচ্ছে। This would allow them, তখন কি হবে, allow them to take further action during the period rather than wait until the end of the period. স্যার তার মানে সেনসিটিভিটি অ্যানালাইসিস যদি সহজে বুঝি, সেটা হলো আনসার্টেনিটি অ্যানালাইসিস। এরকম আপকামিং আনসার্টেনিটি ফেস করার জন্য করতে পারেন, অথবা আপনি আগে থেকে রেডি করে রাখলেন, যে কোনো রকম সিচুয়েশন আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার কি আছে।
গ্যাপ কি আছে ডিসিশনের জন্য যাবে। হ্যাঁ অবভিয়াস সিদ্ধান্ত নিতে পারবেন। যেমন ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের মধ্যে আমরা কি করছিলাম, লাস্ট অঙ্কটা কি করছিলাম, অপারেশনাল ভ্যারিয়েন্স এন্ড আরেকটা কি না প্ল্যানিং ভ্যারিয়েন্স এন্ড অপারেশনাল ভ্যারিয়েন্স করছিলাম না? হ্যাঁ জি স্যার। ওই কনসেপ্টটা কিন্তু এখানে দেখেন পুরোপুরি আসবে, যে আপনার প্ল্যান কি ছিল আর ওইটাকে বাদ দিয়ে আপনার অপারেশনাল এফিসিয়েন্সি বের করার জন্য আপনি ভ্যারিয়েন্স করছিলেন, হ্যাঁ সেটা আসছে। এখন দেখেন সাধারণত যখন আপনারা বাজেটের অঙ্ক পাবেন তখন আপনারা এই ধরনের একটা আপনাদেরকে একটা দিবে, আপনার একটা ইনকাম স্টেটমেন্ট দিতে, আপনার ব্যালেন্স শিট দিতে পারে। যেমন এখানে দিচ্ছে না, এখানে লেট আস অ্যাজিউম দ্যাট ওপেনিং পজিশন অফ দ্য স্টার্ট অফ দ্য কোয়ার্টার ওয়াজ অ্যাজ ফলোজ। একটা কোয়ার্টার পজিশন ওপেনিং পজিশন দিচ্ছে, নন কারেন্ট অ্যাসেটস 5000, রিসিভেবলস 1500, ক্যাশ অবলিক ওভারড্রাফট 500। তাহলে টোটাল তাহলে নেট অ্যাসেট হচ্ছে কি 7000, আর ইকুইটি 5000, প্রফিট এন্ড লস রিজার্ভ 2000, ক্যাপিটাল হচ্ছে কি 7000। তাহলে এটাকে ব্যালেন্স শিটের একটা ইনফরমেশন। তো এখানে নন কারেন্ট অ্যাসেট মানে কি, ফিক্সড অ্যাসেট আর কি, নন কারেন্ট মানে ফিক্সড অ্যাসেট, রিসিভেবলটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, ক্যাশ হচ্ছে কারেন্ট অ্যাসেট। আপনার বাজেটিং এর মধ্যে এটা যে বছরের শুরুতে হয়, ওপেনিং স্টার্টিং যদি হয়, আপনি বছরের শেষে গিয়ে কি রিসিভেবল এবং ক্যাশ কি একই রকম থাকবে? থাকবে না, কারণ রিসিভেবলটা চেঞ্জ হবে, ক্যাশটাও চেঞ্জ হবে। রিসিভেবলটা আপনার সেলস যখন চেঞ্জ হবে, সেলস এর কোয়ান্টিটি, তারপরে বাকিতে কত বেচলেন, ক্যাশে কত বেচলেন, ওগুলোর উপরে আপনার রিসিভেবলটাও চেঞ্জ হবে, আবার ক্যাশটাও আপনার ক্যাশ ইনফ্লো কি হইলো, বা রিসিভেবল থেকে আগের বছর রিসিভেবল থেকে এবছর কিছু টাকা পাইলাম কিনা, এইগুলোর জন্য ক্যাশটা অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, এখন সেলস আর অল অন 6 ফিক্স ক্রেডিট। তাহলে এখানে বলতেছে যে এখন অ্যাজাম্পশন করতেছে বাজেট করার জন্য, অল এক্সপেন্সেস আর paid for immediately they are incurred. The 3 alternative budget statement of financial position at the end of the quarter 1 can be produced as follows. সেটা এখন বাজেটিং করতেছে, এক্সপেক্টেড কেস, ওয়ার্স্ট কেস এন্ড বেস্ট কেস। এখন দেখেন 6 ফিক্সড ক্রেডিট, তাহলে কি হবে এখন তার বাজেটের মধ্যে, এখন ফিউচার বাজেট করতেছে, এক্সপেক্টেড কেসে কি হবে, 5000 থাকলোই নন কারেন্ট অ্যাসেটটা, রিসিভেবলটা 2000। কেন 2000? কারণ সেলস আর 6 ফিক্সড ক্রেডিট, all expenses are paid for immediately current. আমার এটা কোয়ার্টারলি বাজেট, এই যে কোয়ার্টার 1, হ্যাঁ 3 অল্টারনেটিভ বাজেট at the end of quarter 1, মানে এক কোয়ার্টার মানে কত, 3 মাস, বাস 3 4 12 12 উইকস, 6 ফিক্স হলে 50%। তো রিসিভেবল, এখানে রিসিভেবল তাহলে 2000 কেন, আমার সেলস ছিল, সেলস আমার এখানে ছিল কত 4000 ছিল আমাদের সেলস এর বাজেট। ওয়ার্স্ট কেস এক্সপেক্টেড কেসের মধ্যে আমার এক্সপেক্টেড কেস, ওয়ার্স্ট কেস, বেস্ট কেস, তিনটা কেসের মধ্যে 50% যদি আমার সেলস যদি ক্যাশে হয়, 50% যদি ক্রেডিটে হয়, তাহলে রিসিভেবল হয়ে যাবে আমার আগামীতে প্রত্যেক ক্ষেত্রে 2000। কিভাবে রিসিভেবলটা আরেকটু বলেন তো স্যার। কিভাবে, এই যে আমাদের এখানে সেলস ছিল 4000 ইউনিট, চল 4000 ঠিক আছে। আমার জানো তো এখানে সেলস are all on 6 fixed credit and all expenses are paid for immediately they are incurred. 3 alternative, that is 6 fixed credit. 3 alternative budgeted statements of the financial position at the end of the quarter 1 can be produced as follows. তাহলে আমার 6 fixed থেকে কোয়ার্টার 1 মানে 12 weeks, মানে আপনার ওই যে 3 মাসের অর্ধেক হচ্ছে 1.5 মাস, মানে 6 উইক, সেজন্য 50% ধরলাম। সেই হিসাবে এখানে 4000 50% রিসিভেবল হয়ে যাচ্ছে, আর 50% ক্যাশ চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনার রিসিভেবল যখন 2000 আসলো, ক্যাশ ওভারড্রাফট কিভাবে আসবে দেখেন, এটা কিভাবে ক্যালকুলেশন সেটা আমি বলে দিচ্ছি। ক্যাশ ইনফ্লো ফ্রম সেলস, এই 2000 বিং 50% অফ সেলস, দেখছেন ওই 50% এখানে রিসিভেবল করছে, আর 50% কি হবে আমাদের ইনফ্লো হবে, ক্যাশ টাকা পাবো। তারপরে দেখেন ক্যাশ ইনফ্লো ফর এক্সপেন্সেস 4500 কেন, আমার ওয়ার্স্ট কেসে কত, আমার এটা এটা আমার ওয়ার্স্ট কেসে আমার 30 টাকা করে যদি হয়, তাহলে কত হয়েছিল স্যার? টোটাল এক্সপেন্সটা ভেরিয়েবল এবং ফিক্সড। হ্যাঁ, এই যে এখানে ভেরিয়েবল কত ছিল আমার 10 টাকা, ওয়ার্স্ট কেসে ছিল 3000 টাকা, 10 টাকা করে 3000 টাকা প্লাস 1500 টাকা হচ্ছে ফিক্সড। তাহলে এখানে আমার ওয়ার্স্ট কেসে টোটাল এক্সপেন্স হচ্ছে 4500, তাই না? আর বেস্ট কেসে হচ্ছে 1000 আর 1500 2500, আর এক্সপেক্টেড কেস তখন আসেই। সো ওয়ার্স্ট কেসে 4500 যদি হয়, তাহলে আমার ক্যাশ এক্সপেন্স হলে আউট হয়ে যাবে টাকাটা। তাহলে আমার সেলস থেকে আসলে 2000 টাকা,
এক্সপেন্স চলে গেল 4,500 টাকা, আর ক্যাশ ইনফ্লো ফ্রম ওপেনিং ডেটর্স, এই যে ওপেনিং ডেটর্স ছিল আমার 1,500 টাকা রিসিভেবলস ওপেনিং এ, এটা আমার ইনকাম চলে আসবে, ক্যাশ চলে আসবে, তাহলে এটা যোগ হয়ে যাবে ক্যাশের সঙ্গে, যোগ হবে আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে আমার এখানে 500 টাকা, এটা থাকবে, এটা তো আছেই, তাহলে এটা যোগ হবে, তাহলে 2,000 টাকা আসলো, 4,500 টাকা খরচ হলো, ক্যাশ ইনফ্লো ওপেনিং ডেটর্স থেকে আসলো 15 টাকা চলে আসলো, আর ক্যাশ ব্যালেন্স ছিল আমার আগের থেকে 500 টাকা, তাহলে যোগ বিয়োগ করলে আমার দাঁড়ায় ক্যাশ ব্যালেন্স মাইনাস ফিগার 500 টাকা, 2,000 যোগ 1500 যোগ 500, ঠিক একই রকম ভাবে আপনার, তাহলে আমার 500 হইলো ক্যাশ, ওয়ার্স্টের মধ্যে ওভারড্রাফট হয়ে যাবে, 500 টাকা আমার মাইনাস হয়ে যাবে, কারণ এখানে কি হবে, এই 4,500 টাকা ওয়ার্স্ট কেসে কত হয়ে যাবে, ওয়ার্স্ট কেসে না, এটা তো ওয়ার্স্ট কেস, দেখেন ওয়ার্স্ট কেসে হচ্ছে কি এটা 4,500, ভ্যারিয়েবল কস্ট 1500 4,500, হ্যাঁ, তাহলে স্যার ওয়ার্কিংসটা ওয়ার্স্ট কেসেরই দেখাইছে, এটা ওয়ার্স্ট দেখাইছে, সরি, এটা সরি মাইনাস ফিগার, এটা ওয়ার্স্ট কেসে, এক্সপেক্টেড কেসে না, এক্সপেক্টেড কেসে 500 টাকা ওই উল্টাই হবে, 4,500 হবে না, এখানে কত হবে তাহলে বেস্ট কেসে কত হবে আমাদের, বেস্ট কেসে হবে আমার 2,500 টাকা, বেস্ট হবে 2,500 টাকা খরচ, 2,500 হলে এখানে আমার 2,000 যোগ 2,500, 2,000 থেকে মাইনাস 2,500 যোগ 1500 যোগ 500, সেক্ষেত্রে মাইনাস 500, এটা আসবে, তখন 1,500 টাকা আসবে, কোথায় গেল, এই যে এই 1,500 টাকা বেস্ট কেসে আসবে, 1,500 টাকা, এই 1,500 টাকা কেমনে আসবে, সেলস থেকে আসবে ক্যাশ 2,000 টাকা, আর ক্যাশ আউটফ্লো হবে আমার 2,500 টাকা, তাই না, বেস্ট কেসে, জি স্যার 2,500 টাকা, হ্যাঁ, তাহলে 2,000 মাইনাস 2,500 প্লাস 1,500 প্লাস 500 কত হয়, 2,000 মাইনাস 1,500ই থাকে, 1,500 থাকে প্লাস 1,500, তাহলে এই জিনিসটা বুঝছেন আপনারা, এই যে ক্যাশ এবং অথবা ওভারড্রাফট, মাইনাস ফিগারটা হচ্ছে ওভারড্রাফট ব্র্যাকেটে, আর আর এটা তো ক্যাশ টাকা এমনি আসলো, সো এইভাবে আপনারা হিসাবটা করলেন, নন কারেন্ট আছে কত, রিসিভেবল কত, ক্যাশ ওভারটা কত, তাহলে নেট অ্যাসেট পেয়ে গেলাম, এরপরে ইকুইটি তো ইকুইটি থাকবে বরাবরই, প্রফিট লস রিজার্ভের মধ্যে আমার 2,000 টাকা যদি থাকে, প্রফিট হবে 500 টাকা, তারপরে এখানে হবে 500 টাকা লস, এখানে 500 টাকা প্রফিট হলে 500 টাকা 2,000 টাকা 500 যোগ হলে 2,500, এখানে আমার ছিল আগের মতো ছিল 2,000, এবছর লস হবে 500, লস হবে 500, তাহলে চলে আসলো 1,500, আর এখানে হবে 1,500 টাকা লাভ, আগে ছিল 2,000, মোট 3,500, তাহলে প্রফিট লস বেড়ে গেল, এদিকে কমে গেল, এদিকে বেড়ে গেল, সো 7,500 7,500 হিসাবে আমাদের দোনোটা ব্যালেন্স শিটের দুই পার্ট, নেট অ্যাসেট এবং ক্যাপিটাল পার্টটা এভাবে মিলে যায়। সো দিস ইজ দ্য থিং আর কি, আপনারা কি ফলো করতে পারছেন, কোনো প্রশ্ন আছে কিনা বলেন এখানে। স্যার জিনিসটা মানে একটু সাজিয়ে বলবেন, মানে হচ্ছে যে প্রথমে ওরা 3টা বাজেট করছে, বাজেট করার পরে একটা ফাইনাল স্টেটমেন্ট করছে, একটু সাজিয়ে বলবেন স্যার ব্যাপারটা। হ্যাঁ, প্রথমে আমরা ওখানে ওরা অ্যাজাম্পশন করতেছিল যে 3 ধরনের আমাদের মানে ভ্যারিয়েবল কস্ট 3 রকম হতে পারে, খরচ হতে পারে যে 3 রকম, 10 টাকা করে হতে পারে, 20 টাকা করে হতে পারে, 30 টাকা করে হতে পারে। 10 টাকাটা হচ্ছে এক্সপেক্টেড কেস, 30 টাকাটা হচ্ছে আমার ওয়ার্স্ট কেস, আর 20 টাকাটা হচ্ছে 10 টাকাটা হচ্ছে বেস্ট কেস, 30 টাকাটা ওয়ার্স্ট কেস, এবং 40 টাকা আমার এক্সপেক্টেড কেস। স্যার 40 টাকা না, 40 টাকা নাই এখানে, এখানে 3টা কেস বলছে, 10 টাকা 20 30, সেটার উপর নির্ভর করে আমার কোন কেসে কি অবস্থা হবে সেটা আমরা হিসাব করলাম। হিসাব করার পরে আমার সেটা রিফ্লেকশনের মধ্যে ক্যাশ কি রিফ্লেকশন, রিসিভেবলস কি রিস্ট্রিকশন, সেটা দেখায় আমি বাজারটা করব। এটা হচ্ছে ব্রিফ ইন ব্রিফ, মানে ব্যালেন্স শিটের উপর ইফেক্টটা, ব্যালেন্স শিটের উপর ইফেক্ট। স্যার আমরা স্যার এই পর্যন্ত থাকি, একটু রিভিউ করেন, আমরা একটু দেখি তাহলে ইজি হবে মনে হয়। আজকে এটুকু থাক, আর আপনাকে যেটা রিভিউ করবেন নেক্সট ক্লাসে কিন্তু আমাদের মানে ফ্যান্টাস্টিক একটা অঙ্ক করবো, ওটাতে আমাদের পুরো কভার করবে। বাট এইটুকু পর্যন্ত যেটা করছি এটা কিন্তু আপনারা অবশ্যই 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 আজকে একটা কথা দিয়েন এবং এটা একটা হাতে কলমে করিয়েন যাতে মাথার মধ্যে ঢুকে যায়। কনসেপ্ট যদি মাথায় ঢুকে থাকে তাহলে প্র্যাকটিসটা করলে আপনাদের ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে।
ওকে স্যার। হ্যাঁ স্যার আমাদের জুনের পরীক্ষাটা স্যার কবে হতে পারে? কোরবানির আগে না পরে স্যার? ওই রেজাল্টই তো এখনো দেয় নাই ডিসেম্বরেরটা। হ্যাঁ জুনের পরীক্ষাটা কবে হবে আমি তো কিভাবে বলি এখন? স্যার আগস্টে হওয়ার পসিবিলিটি আছে করোনার জন্য। আচ্ছা স্যার আমার এরকম হতে পারে। স্যার ইউনিভার্সিটি পরীক্ষাগুলো হচ্ছে জুলাইতে হতে পারে। আজকে স্যার ইউজিসি থেকে ডিসিশন দিল স্যার। হতে পারে। জি স্যার। স্যার আমাদের আইসিএমই পরীক্ষাটা স্যার কি কুরবানির আগে হবে স্যার? মানে জুলাইতে? বলা যায় না, এখন বলা যায় না। বলা যায় না আসলে। সিচুয়েশনটা তো বড়। চ্যাট দেখতে পাচ্ছি সাউন্ড কোয়ালিটি ভালো না স্যার, কে শুনতে পাচ্ছি না। এখন তো ক্লাস শেষ, নামাজ পড়ে দেন কিছু করলাম। আসসালামু আলাইকুম, প্লিজ মিউট ইওর মাইক্রোফোন। মাই ব্যাড, মাই ক্যালকুলেশন নট ওয়ন্ট ওয়ার্ক। আচ্ছা, বিগিনিং প্লাস পারচেজ প্লাস এন্ডিং অন সেলস, ঠিক আছে, এটা একদম লিখছেন। সিম্পল অ্যালজেব্রা, হ্যাঁ সিম্পল অ্যালজেব্রা, ইউ আর রাইট, সিম্পল অ্যালজেব্রা, ইউ আর রাইট। লিন্ডা ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ এক্সেল, লিন্ডা। তার মানে ঠিক আছে, আর আজকে এটুকু থাক, সবাই ভালো থাকেন। I hope you have enjoyed the class. একটু রিভিউ করে নেবেন, রিভিউ করে দিলে আমাদের মাথা ঢুকে যাবে ইনশাআল্লাহ। কেমন? ওকে ওকে, সবাই টেক কেয়ার অফ ইয়োরসেলফ এবং আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।